অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 36তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার আরজে সুমন, আরজে রেহান এবং সাউন্ডে লোবান। স্বাগত থাকছে এই এপিসোডে বলতে যাওয়া জীবনের অধিভৌতিক ঘটনাগুলো নিয়ে যারা আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পুরো সপ্তাহ জুড়ে যারা কুমিল্লার রানীবাজারের কোন একটি গোপন জায়গাতে বসে ধারণ করেছেন জীবনের অবিশ্বাস্য সব ঘটনাগুলো। রাজন, সোহান এবং পার্থ, তাদের পক্ষ থেকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডরের 36তম পর্বে। প্রিয় শ্রোতা, ডর নিয়ে এই 36তম পর্বে নতুন করে বলার একটি জায়গা, বারবার বলার একটি জায়গা। অন্য সব ভৌতিক অনুষ্ঠান কিংবা ভূত গাথা আমরা যাই বলি না কেন, সেই অনুষ্ঠানের চাইতে আমাদের এই ডর একটি জায়গাতে আলাদা। আমরা মনে করি ভয় পাওয়ার জন্য পরিবেশ খুব গুরুত্বপূর্ণ, স্থান খুব গুরুত্বপূর্ণ, সময় খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই অনুষ্ঠানটি সবসময় স্থান, কাল, পাত্র এই তিনটি জিনিসকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই জন্যেই প্রতি সপ্তাহে আমরা ডর ধারণ করতে বাংলাদেশের আনাচে কানাচে ছুটে বেড়াই এমন সব জায়গাতে যেখানে ঘটে গেছে অধিভৌতিক সব ঘটনাগুলো। আজকে রাজন, সোহান এবং পার্থর জীবনের যে ভৌতিক ঘটনাগুলো, সেখানে আমরা যেসব জায়গার বর্ণনা শুনতে পাবো, সেরকমই একটি জায়গা কুমিল্লার রানীবাজারের কোনো একটি বিশেষ জায়গা। সেখান থেকে বসে ধারণ করা এই ডর শেষ পর্যন্ত আপনাকে ডর মানে যে ভয়, সেই ভয়ের অনুভূতিতে নিয়ে যাবে একটা বিশেষ রেসিপির মাধ্যমে। মাঝে মাঝেই বলে দেব সেই রেসিপিটি কি। তবে তার আগে চলুন সুমন ও রেহানের কাছ থেকে আমরা জেনে নেই ডরের যাবার সেই বিশেষ কিছু সাউন্ড বাইট। ডর মানে ভয়। বিআরটিসি বাসে উঠতে হবে, বুঝছো? ও তাই? ইয়াপ। কেন? মানে সায়দাবাদে তোর সরি, আমরা তো এটা কই যাই, গুলিস্তান, তাই না? তুই যেদিকে যাস, গুলিস্তানে তুমি গুলিস্তানে আসার পর বিআরটিসি বাস। গুলিস্তান হবে না, তোর যেতে হবে কমলাপুর। এখান থেকে যাওয়া যায়। প্লিজ আমরা কমলাপুর থেকে যাই। আচ্ছা ওকে চলো। কিন্তু তুমি তো হচ্ছে আসার সময় তো আসছো 6 নাম্বার বাসে, এখন তুমি দেখি বিআরটিসি, ঘটনা কি? দোস্ত দেখ, 6 নাম্বার বাসে ভাড়াটা কম, আর এই বাসগুলোর মধ্যে বিআরটিসিতে ভাড়াটা কম। যাই হোক চল ট্রেনে না, ট্রেনে বেশি দেরি হয়ে যাবে। চল লেটস গেট ইন। আর যাবো কোথায় তা তো জানি। আমরা এখান থেকে প্রথমে যাব কুমিল্লা শহরে, রাইট? এবং কোন কাজটা বাকি আছে এখন আমি যেটা করি? হ্যাঁ হ্যাঁ চল। খায়নি না, খাবো না। আরে খাবি চল। না খাবো না। খাবি তুই? খাবো না। শোন, কেন? কুমিল্লাতে গিয়ে বুঝিস না, কুমিল্লার সেই বিখ্যাত রসমালাই। এবার তোর চেয়ে আমি খাবো বন্ধু। চল চল চল। কুমিল্লা থেকে বাসে করে আমরা পৌঁছাই কুমিল্লার শাসনগাছায়। তো এই হচ্ছে তোর শাসনগাছা। এখানে কি গাছ শাসন করা হয় নাকি? গাছ শাসন করা হয় না, গাছ অন্যদেরকে শাসন করে। আচ্ছা, আমি জানি না, হতেও পারে। ভালো বলেছিস। কারণ একটা সময় কিন্তু কুমিল্লার পার হয়ে আসলাম ক্যান্টনমেন্ট এলাকাটা, তো দেখছিস সেখানে কিন্তু অনেক জঙ্গল ছিল, গাছ ছিল। লালমাই পাহাড়টা এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না, মোটামুটি কাছেই। জায়গাটা সুন্দর। এখন বাস স্ট্যান্ড থেকে বাইরে হয়ে আমরা কোন দিকে যাবো আর কিসে যাবো? রিক্সা যেতে পারি, সিএনজিতে যেতে পারি যদি পাই। যে রাত এখন মনে হচ্ছে সিএনজিতে এবং রিক্সায় না গিয়া কুমিল্লা শহরে আসছো আগে? তুই? আসছি, কিন্তু এই জায়গাটা আসিনি। চল দুজনে চল হন্টন করতে করতে একটু সাইট সিন করে ফেলি। খারাপ না, চল তাহলে। এখান থেকে এই দিক দিয়ে। আচ্ছা, এই দিক দিয়ে কতক্ষণ লাগবে রে? বেশিক্ষণ লাগবে না, হয়তো 15-20 মিনিট লাগতে পারে। এখান থেকে আমরা পৌঁছে যাব কোথায়? রানীবাজার। শাসনগাছা থেকে 15 মিনিট পরেই হাঁটতে হাঁটতে আমি আর সুমন পৌঁছে গেলাম রানীবাজার, যেখানে আজকে আমাদের ডরের গন্তব্য। ওই যে, তাহলে এটাই সেই জায়গা না দোস্ত? রানীবাজারের মধ্যে আমরা যেটা উদ্দেশ্য করে এসেছি, এই যেটা বলতে খুব খারাপ লাগে, মানুষ যখন পারমিশন না দেয় আসলে। তবে এইটা একটু সাবধানে হাঁটিস। আর
একটা ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু একটা সময় পর্যন্ত মোটামুটি শিওর ছিলাম যে আমরা এই পরিচয়টা দিতে পারবো, রাইট। আমরা যেই জায়গাটাতে যাচ্ছি সেই বাড়ির ছবি এবং ঠিকানা সমস্ত কিছুই আমরা দিতে পারবো, কিন্তু আনফরচুনেটলি এন্ড মোমেন্টে এসে আমাদেরকে একটু পারমিশনের ঝামেলায় পড়ে যেতে হলো। ইভেন আমরা এই গল্প অনুযায়ী কিছু ছবিও আপনাদেরকে আমাদের দেখানোর কথা ছিল। ইনফ্যাক্ট কোথায় কোন রুমে ঘটেছে, কোন দরজাটা, এই ধরনের কিছু ছবিও আমাদের কালেকশনে ছিল। বাট হোয়াট ক্যান উই ডু? আমরা একটাই করতে পারি, এখন হাঁটতে হাঁটতে আরো সামনে যেতে পারি। হ্যাঁ, হাঁটি আর সামনাসামনি কোনো একটা জায়গায় বসে শুরু করি। তবে এতটুকু বলতে পারি যে আমরা যেই বাড়িটাতে যাচ্ছি, যে বাড়িটার কথা আপনারা শুনবেন, কুমিল্লা শহরের প্রত্যেকেই হয়তো এই বাড়িটার কথা জানেন। বিশেষ করে এখানে যারা আছেন তারা তো মনে হয় অবশ্যই জানেন। আমার মনে হয় হয়তোটা বাদ দিয়ে বলাই ভালো। আমি এখন পর্যন্ত কাউকে পাইনি যে এই বাড়ির নাম শুননি, তাই হয়তো আনুষ্ঠানিকভাবে শোনাতে দিতে চাচ্ছে না কেউ। ওকে, তো আবারও চলে এসেছি আমরা আমাদের স্পটে। শুরু হয়ে গেছে ডর, চলবে অনেকগুলো কাহিনী, অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা, এবং সেই ঘটনাটা আরো বিস্তারিত ভাবে জানার জন্য তো আরো দুইজন অপেক্ষা করছে আমাদের সঙ্গে। বিশেষ করে আমাদের সঙ্গে সোহান ভাই আছে এবং পার্থ ভাই আছে। স্পেশালি পার্থ ভাইকে বেশি ইম্পর্টেন্স দেবো এই জায়গার ক্ষেত্রে। থ্যাংক ইউ পার্থ ভাই এই জায়গাটার কথা আমাদেরকে বলার জন্য এবং এই জায়গাটা সম্বন্ধে সবকিছু জেনে টেনে আমাদেরকে জানানোর জন্য এবং নিয়ে আসার জন্য। তো আগে আমরা শুরু করি ওনাদের দুইজনেরটা, তাহলে আমরা একটু পরে শুনছি। স্টকে রইল, সবাই একটু অপেক্ষা করুন। আপাতত আমরা তাহলে আমাদের সামনে এখন যে আছে তার ঘটনাটা দিয়ে শুরু করি। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি পোস্তগোলা আর্সিন গেট। আচ্ছা, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি আপনার সাথে এই পোস্তগোলায় ঘটেছে না অন্য কোথাও? না, আমার গ্রামের বাড়িতে কুমিল্লায়। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে এই এলাকাতেই ঘটেছে। ওকে, তাহলে কাজ কর, দেরি না করে শুরু করে দিন। চল শুরু করে দিই। আপনার সাথে কি ঘটনা ঘটে বা কোন ঘটনাটা আপনি বলতে চান? এটা 2006 সালের ঘটনা। তো আমি সে সময় গ্রামের বাড়িতে থাকি আর কি। আচ্ছা, তো একদিন দুপুরে খাওয়া দাওয়ার শেষে প্রত্যেক দিনই আমি আসর নামাজের পরে আমাদের বাজারে যাই, গ্রামের বাজারে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেদিনও আমি গ্রামের বাজারে গেছি, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিছি। আবার আমি সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যেতাম, আম্মু বকাবকি করবো দেখা। তো আমি সেদিনও মাগরিবের আখ্যান দিয়ে বাজার থেকে বেরোছি। তো বাজারটা বেশ দূরে না, বাড়ির কাছাকাছি। আচ্ছা, আসতেছি, তো আমাদের বাড়ির পাশে একটা পুষ্কুনি আছে। তো ওই পুষ্কুনিটা 3-4 দিন আগে মেশিন দিয়ে পানি সেচছি। আচ্ছা, সেচে ওইখানে মাছ ধরছি। মাছ টাছ ধরা শেষ। এটা নিয়মটা হচ্ছে পানি আগে সেচে নিয়ে তারপরে মাছ ধরতে হয়? জি জি, আগে পানি মেশিন দিয়ে সেচতে হয়, তারপরে মাছ ধরতে হয়। মাছ টাছ ধরা শেষে পুষ্কুনি কিন্তু পানি নাই। আচ্ছা, আমি যাই তো দেখে গেছি পুষ্কুনিতে পানি নাই। তো আমি আসছি, যে সময় পুষ্কুনির সামনে আসছি, আমি চোখে দেখতেছি যে পুষ্কুনিতে পানি একেবারে সমান, টল পানি করতেছি। মানে আগের মতোই পানি? হ্যাঁ, আগের মতোই পানি, কিন্তু পুষ্কুনি সেচা। ওকে, তারপরে আমি একটু সামনে গেলাম, দেখলাম যে একটা লাল শাড়ি পরা একটা মহিলা পুষ্কুনির ভিতরে আগ ঢুকাইতেছে, কি জানি উড়াইতেছে। তা আমি মনে করছি হয়তো কেউ বা ওখানে আম কুড়াইতেছে। গরমের সিজন ছিল, আমের সিজন ছিল, আম গাছ ছিল পাশে আম গাছও ছিল। টাইমটা মনে করেন যে আসর নামাজের শেষ, মাগরিবের আজান দিবে একদম সন্ধ্যা, একদম বর্ষন্ধ্যা। জি, একদম বর্ষন্ধ্যা বেলা। তো চারদিকেই মনে হয় যে মানে আন্ধারে আসতেছে, আধার হয়ে আস্তে আস্তে আসতেছে। তার পরবর্তীতে আমি যে সময় ওনাকে দেখছি, তো ওনাকে দেখার পরে আমি ওনাকে টাচ করছি। আমি বলতেছি যে কে? আমি কিন্তু শামসুর আম্মার কাছে বইলা দিব, মানে যে মহিলার আম গাছটা, ওই মহিলার ছেলের নাম ধরে বলতেছি যে এই যে আমি কিন্তু দেখছি, আমি শামসুর আম্মার কাছে বইলা দিব। এ কথা বলার সাথে সাথে মানে উনি যেভাবে ওনার কল্লাটা, মাথাটা ঘুরাইছে, একটা স্বাভাবিক মানুষ যদি মাথাটা ঘুরাইতো তাহলে কিন্তু ওনার বডি ঘুরতো। আচ্ছা আচ্ছা, কিন্তু ওনার বডিটা, ওনার বডি সেই জায়গাতে আছে, শুধু মাথাটা ঘুরে যাচ্ছে। এবং আপনি তখন তাকে ধরে আছেন? না, আমি ধরে, আমি তার থেকে অনেকটা দূরে। তার পরবর্তীতে উনি যে সময় মাথাটা ঘুরাইছে, ওনার দাঁতগুলা খুব বড় বড়, তারপর লিপস্টিক দেওয়া। তো আমি যারা মনে করছিলাম ওনাকে, কিন্তু উনি সেই না। তো এটা দেখে আমার শরীরে লোম প্রচন্ড দাঁড়ায় গেছে। এই যে আমার এখনো বলতেছি, আমার এখনো লোম দাঁড়ায় রয়েছে। এখন কি করুম আমি? নাকি দৌড় দিমু, নাকি এনে দাঁড়াই থাকুম, না কি করুম? তার পরবর্তীতে নিজে মনে একটু ভরসা পাইলাম, পিছের দিকে তাকালাম যে দেখি কেউ আসে কিনা। কিন্তু পিছের দিকে তাকায় দেখি যে কেউ নাই। তো আমি কল্লা ঘুরে দেখি যে সেম কোয়ালিটি আগের মতো, পুষ্কুনিতে পানিও নাই, কোনো আমও নাই, কিন্তু সন্ধ্যাটা ঠিক আছে। তারপরে তো মানুষটাও নাই। আমি তোরা যা ওই শামসুর ঘরের সামনে যা সিনসিয়া পড়ে গেছি। পরবর্তীতে আর কি ওনারা আমার পানি পুনি দিয়া উঠাইছে, বলছে আর কি হয়েছে। পরে আমি যতটুকু দেখছি ওনাদেরকে বলছি, পরে বলতেছে যে তুই দৌড়ায় আইস, এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে।
ওখানে তখন কি ওই পুকুরটা পানি শূন্য ছিল? জি জি, পানি ছিলই না। পরবর্তীতে আমি এটা জাস্টিফাই করার জন্য পরের দিন সকালবেলা, রাত্রে কিন্তু আর আমি পুকুর পাড়ে যাইনি, পরের দিন সকালবেলায় আমি পুষ্কুনি পাড়ে গেছি, পুষ্কুনি পাড়ে যায় 4 কিনার দা হাঁটছি, কিন্তু পুষ্কুনিতে পানি নেই। এটা আসলে জিজ্ঞেস করার উদ্দেশ্য ছিল, কিছু পুকুর আছে যে পুরো সম্পূর্ণ সেচে ফেললে সেখান থেকে কিন্তু আবার পানি নিচ থেকে উঠে, ওই যদি ওরকম পানি উঠতে হবে তাহলে মনে করেন হ্যাঁ ওরকম পানি উঠছে, কিন্তু ওটা তল দেশে রয়েছে। আচ্ছা, আমি যে পানিটা দেখছি ওটা মানে একটা পুরো পরিপূর্ণ অবস্থায়। তো এইটা হচ্ছে আপনার প্রথম ঘটনা? জি জি। ওকে, তো আমরা ডট টিমের কাছে শুনেছিলাম যে আরো একটা ঘটনা আছে আপনাকে হয়তো বা এই পুকুরটাকে কেন্দ্র করে, তো সেটাও কি ঘটনাটাই? জি, এই পুকুরটাই। আচ্ছা, সেখানে কি হয়েছিল? আমার পরিচিত এক মহিলা, আমাদের বাড়ির পাশেই, তো ওনাদের বাড়ির পাশে আবার একটা বাথরুম আছে, তো ওই বাথরুমটা নিয়ে অনেক আগে থেকে অনেক কিছু বলে, প্লাস ওইখানে কেউ যায় না, মানে অনেক রকম মানে ভয়ঙ্কর কথা প্রচলিত আছে। ওইখান দিয়ে যদি নামাজ পড়তেও যায় কেউ, পিছন থেকে মানে কে যেন হাঁটতেছে, আপনিও যান মানে মনে হইবা যে আমার কে জানি পিছনে আছে, কে জানি আমার পিছন থেকে ডাক দিতেছে, এরকম কিছু। ওইখানে কি কোনো মানে কোন রকম কোন অপঘাতের মৃত্যু কিছু ঘটেছিল কি? হ্যাঁ, আমার জানা মতে না, আমার যে ঘটনাটা, ওই ঘটনার কথাটাই সব মুরব্বীরা বলে আর কি। তাহলে আমরা ঘটনা শুনে ফেলি, কি হয়েছিল একটু বলেন আমাদেরকে। তা আমি আগে জায়গার ডিটেলসটা বলি। তো রাস্তাটার ডান পাশে বাথরুম আর বাম পাশে ওনাদের বাড়ি, আর আমি যে পুকুরটার কথা বলতেছি ওই পুকুরটার সামনে। তো ওনার সে সময় এটা প্রায় 1996-97 দিকের কথা, সে সময় ওনার নতুন বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে 5-6 মাস, উনি স্বামীর বাড়িতে আসছে, উনি আবার নামাজ পড়তো, অনেক কামেল ব্যক্তি ছিল। তো একদিন উনি তাজ্জুদের নামাজ পড়তে উঠছে, অজু করতে ওই পুষ্কুনিতে গেছে। ওই পুষ্কুনিতে যাওয়ার পরবর্তীতে উনি অজু করা অবস্থায় দেখতেছে যে একটা লোক আসতেছে, আওয়াজ পাইতেছে। আচ্ছা, তখন রাত কয়টা বাজে? এই অনুমানিক 3টা কি 3:30। আচ্ছা, তখন উনি দেখতে পাচ্ছে এত রাত্রে একটা লোক এত রাতে একটা লোক আসতেছে। তো উনি দেখা তাড়াতাড়ি, উনি মহিলা মানুষ, তাড়াতাড়ি অজু কইরা উনি উঠছে। তো উনি গ্রামের মহিলা কাপড় দিয়া মাথাটা ডাকছে, দাঁড়াইছে, দেখতেছে যে কে আসতেছে। তো উনি দেখতেছে যে মানে একটা লোক সাদা শার্ট পরা, সাদা লুঙ্গি পরা, কিন্তু তার মাথা নাই, অবস্থা বা কিছু না, কোনো রক্তমক্ত কিচ্ছু নাই, মানে পুরো বডি পুরা সম্পূর্ণ সবকিছু আছে, হাত আছে, তার পাও আছে, কিন্তু শুধু তার মাথাটা নাই। তো উনি এটা দেখা, সাহসী ব্যক্তি ছিল, তার জন্য নামাজ পড়তে উঠছে, কিছু বলে নেই, গেছে ওনার রাস্তায়, উনি যায় নামাজ পড়ছে। নামাজ পড়ে ওই দিন তার স্বামীরে কিছু বলে নেই, স্বামীও জিজ্ঞেস করছে যে তোমার কিসে বলে নেই। নেক্সট যাইতে আবার 3:30টার দিকে উঠছে মনে হয় তার জন্য নামাজ পড়তে, অজু করতে গেছে। ওই পুষ্কুনিতে যাইতে হবে অজু করতে, যেহেতু গ্রামের বাড়িতে কল সে সময় ছিল না। তো অজু করতে আছে, আজকে অজু শেষ, এরকম অবস্থাতে উনি গাড় দিয়ে উঠবো, উঠানো অবস্থাতে উনি একটা পায়ের সাউন্ড পাইলো, যে একটা লোক, যেরকম একটা মানুষ হাঁটলে একটা আওয়াজ হয়, তো ওইরকম একটা আওয়াজ পাইলো যে উনি একটা লোক আসতেছে। তো উনি একটা নারকেল গাছ ছিল, ওই কালকের মতোই উনি ওই গাছটার আশ্রয় যায় দাঁড়াইছে, দাঁড়ায় যে দেখতেছে সেম কালকে যে লোকটা দেখছে, ঠিক সেই লোকটাই মানে আজকেও আসতেছে। কালকে ছিল সাদা লুঙ্গি, সাদা, কিন্তু আজকে তুমি শরীরে কি ছিল তা বুঝার ছিল না, কারণ আদা ছিল খুব, তো সেটা বুঝতে পারেনি। পরে উনি ওই দিনকে ভয় পাইছে, কারণ উনি না দেখা, কল্লাও নাই, আলো নাই, উনি না দেখে পরে বাসায় গেছে। বাসায় যায় ওনার হাজবেন্ডে ডাক দিছে, ডাক দিয়ে বলছে যে এরকম আমি তো এই দেখছি। পরে ওনার হাজবেন্ডে ওনারা দুইটা বসাইছে, দুজনে নামাজ পড়া, পরে সকালবেলা হুজুরকে বলছে। পরে হুজুর এসে বাড়ির 4 কিনার দা বন্ধ করছে। বন্ধ করার পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি এই বাড়িতে। মানে দেখতে পাচ্ছি পুকুরটার আসলে কিছু একটা মনে হয় স্পেশালিটি আছে, কোন একটা স্পেশালিটি আছে। মজার ব্যাপার হচ্ছে আজকেও আমাকে এই পুকুর নিয়ে একটা স্টোরি পাঠিয়েছিল ফেসবুক ফ্যান পেজে, সেখানেও এই একই ধরনের ঘটনা। আমার নামটা হঠাৎ করে মনে করতে পারছি না, খুব সম্ভবত লিমন খান নাম তার, সে পাঠিয়েছে। সেটা হচ্ছে যে সে প্রায় একটা স্বপ্ন দেখতো রাতের বেলা, যে কোনো একটা মেয়ে লাল শাড়ি পরা তাকে তার হাত ধরে টানছে এবং ছেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কোথাও। তো এটা দেখতো, কিন্তু সে মানে স্বপ্ন পর্যন্ত সে এভাবে লিখেছে যে স্বপ্ন পর্যন্ত থাকলেই ভালো হতো। কিন্তু একদিন কোনো এক রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একটু বেশি দেরি হয়ে যায়, আসার পথে সে তাদের বাসার পাশের পুকুরের মাঝখানে নৌকায় ওই মেয়েটাকে দেখতে পায়, এবং মেয়েটা তার দিকে তাকিয়েছিল কেমন একটা জল জলে ভাব চেহারায়। তো আমার কাছে মনে হয়নি এটা খুব বেশি ভয়ঙ্কর, আবার পুকুরের মধ্যেই যদি এরকম কিছু থাকে তাহলে ভয়ঙ্কর তো বটেই। আর তুই যখন এই ঘটনাটা বললি, আরো একটা ঘটনা আমার আছে, যে ওই ঘটনাটা ফেসবুক পেজে বা কোথাও পাইনি, এটা আমার এক ফ্রেন্ড দেখেছে আর কি এই ঘটনাটা। এটা হচ্ছে প্রায় 2002 এর দিকে ঘটনাটা ঘটেছে। এটা হচ্ছে এই কুমিল্লারই মুরাদনগর নামে একটা থানা আছে। আচ্ছা, ওই এলাকাতে আমি যতটুকু জানি যে পুকুরের পরিমাণটা একটু বেশি, অনেক ঘন ঘন পুকুর আছে, খুব বেশি, হ্যাঁ রাইট, এরকম কিছু আছে। তো ওখানকার একটা বিখ্যাত একটা কলেজ আছে, নামটা বলছি না, খুবই বিখ্যাত একটা কলেজ, হোস্টেল আছে এই কলেজটার, ব্যক্তি মালিকানাধীন হোস্টেলও আছে বা এরকম অন্যান্য হোস্টেলও আছে। তো একটা হোস্টেল ছিল পুকুরের উপর
হোস্টেলটার পাটাতন দেয়া বা এই ধরনের কিছু একটা, মানে হোস্টেলটার ঠিক পেছনেই হচ্ছে পুকুরটা, জানালা খুললেই দেখা যায়। আচ্ছা, এখানে একটা আমার পরিচিত একটা ছেলে থাকতো, তো সে প্রায় একটা ঘটনা দেখতো যে এই পুকুরটাতে হচ্ছে একটু পরিত্যক্ত টাইপের আর কি, এখানে গোসল করা হয় না। তো ও যেটা দেখে যে অমাবস্যা বা ভরা পূর্ণিমা যখন থাকে বা এরকম কিছু কিছু সময় রাতের বেলা ঠিক পুকুরটার মাঝখানটাতে কেউ একজন গোসল করছে। এটা কি সে একবারের বেশি দেখেছে? সে একবারের বেশি দেখেছে এবং একটা পর্যায়ে সে বাধ্য হয়েছে তার ওই রুমটা ছেড়ে অন্য একটা হোস্টেলে শিফট হয়ে যেতে। কারণ প্রথমে সে পাত্তা দেয় না এই বিষয়টা, যখন বেশ কয়েকবার দেখেছে তখন আর সে আসলে এটা তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। সে কি তার চেহারা দেখতে পেয়েছে? না, চেহারা দেখতে পায়নি। সে তার জানালা খুলে যে দেখবে ওই সাহসটা তার হয়নি, কিন্তু টিনের ঘর ছিল, টিনের ঘরে তো অনেক পাকপোকর থাকে, তো সে সেখান দিয়ে ভালো করে দেখার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে, তার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু সে প্রায় 3 বার ঘটনাটা দেখেছে। একটা নির্দিষ্ট সময় ঠিক রাত 1টা বা কয়টার দিকে যেন সেইখানে দেখতে পায় যে কেউ একজন ঠিক পুকুরটার মাঝখানটাতে গোসল করতেছে। তো হয়তোবা এই ঘটনার জন্য এই পুকুরটা আসলে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কেউ এটা ব্যবহার করতো না। একটা ভালো কথা বলেছি, সেই কারণেই হয়তো ব্যবহৃত হয় না। রাইট। ইভেন ওই এলাকাতে অনেক পুকুরগুলোতে মাছ চাষ করা হয়, এই পুকুরটাতে কোনো মাছও চাষ করা হয় না। তো মানে পুকুরের ঘটনা শুনে আর কি এটা আমার একটু মনে পড়ে গেল। তো যাই হোক রাজন ভাই, আরো একটা ঘটনার কথা আমরা শুনেছিলাম যে আপনার খালার বাড়ির এদিকে কোনো একটা ঘটনা হয়তো বলেছেন আপনি ডট টিমের কাছে, তো সেই ঘটনাটা একটু আমরা শুনি যে সেই ঘটনাটা কি ছিল। যে ঘটনাটা যার সাথে ঘটছে সে হলো আমার খালার খালার দেওরের ওয়াইফ। তো ঘটনাটা কোথায়? এটা কুমিল্লা। মানে আমরা যেখানে এটা থেকে বেশি দূরে নেই, তো সামনে। তো আমার খালার যে জাল ছিল, ওনার একটা ছেলে ছিল, মানে উনি হালকা প্রতিবন্ধী টাইপের, মানে ওর কি কথা কারোর সাথে বললে হয়তো বলে নয়তো বলে না, মানে অস্বাভাবিক। তারপর তো এটা খালারা অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু করছে, কিন্তু তার কোনো ভালো হয় না। তার এক পর্যায়ে একটা কবিরাজ পাইছে, ওনারা কবিরাজে বলছে যে আপনাদের ছেলে ভালো হবে, বাট আপনাদের একদিক দা চলে যাবে, মানে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে। তো আমার খালার দেওয়ার মনে করছে যাক না, টাকা পয়সা গরু গাড়ি যাক, আমার ছেলে ভালো হোক। তো যাক, ছেলে ভালো হয়েছে। আর টাইমটাও এমন, শীতের দিন, সামনে কোরবানি দেওয়ার বেশি দিন নাই, যে একদিন এরকম ওনার এক ছেলে এক মেয়ে, ওনার যে মেয়ে, ওই মেয়েটা বলতেছে যে আব্বু গরু কিনতে গেলে রাত্রে আমাকে নিয়ে যান। তো বলছে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যান। তো গরু টরু কিনছে, ছেলে মেয়ে সবাই মিলে রাত্রে ঘুমাইছে। পরের দিন ঈদ। তো ঘুমানোর পরবর্তীতে ওনাদের আরেকটা কথা, টিনের ঘর করছে, নতুন টিনের ঘর, সব টিন নতুন, ঘরে কিন্তু একটু ফুকাও নাই। আর যে ফুকা আছে ওই ফুকা দিয়ে কিন্তু একটা বিলাই উঠতে পারবো না। তো রাত্রে ওনারা সব ঘুমানোর সময় তো ওনারা ওয়াইফ আর ওনার হাজবেন্ড খাটের উপর শুইছে। মানে ভয়। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে ডরে, মাত্র 3 মিনিটের বিরতি। আমরা বিশ্বাস করি ডর শুনতে হলে একটা পরিবেশ থাকা খুবই জরুরি। যারা ডর শোনেন তারাই পরিবেশটি সম্পর্কে সচেতন। একটু পরেই ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেব ডরের রেসিপিটা কি। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ডর। ABC Radio FM 89.2 ABC Radio FM 89.2 ডর মানে ভয়। বৈশাখের এই তীব্র গরম, গ্রামেগঞ্জে যে জিনিসটি হয় সাধারণত, অনেকেই বাইরে থাকেন, গাছতলায় কিংবা উঠোনে ঘুমন, ঘরের বারান্দায় ঘুমন, কিন্তু হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে অনেকেই যে এমন কিছু ঘটনার মুখোমুখি হন না তা কিন্তু নয়। এ পর্বে আমাদের যাত্রা সঙ্গী নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করেছেন রাজন, সোহান এবং পার্থ। আমি ফিরতে চাই আবারও আমার শ্রোতা যেখানে থেমেছিল ঠিক সেখান থেকেই। ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 এ। ডর। ওনারা ওয়াইফ আর ওনার হাজবেন্ড খাটের উপর শুইছে, ছেলেটা খাটের উপর শুইছে, মেয়েটা নিচে ঘুমাইছে আর কি। তো ঘুমানোর পরবর্তীতে রাত্রে মেয়েটা উদা হয়ে গেছে এখান থেকে। তো তারা আর কেউ জানে না, বাবাও জানে না, মাও জানে না। সকালবেলা উঠা সবাই ব্যস্ততা, কোরবানির ঈদ, গরু নিয়ে
তো কাটাকাটি শেষে এক পর্যায়ে দেখা সকালবেলা উঠে ওরা খেয়াল করে নাই যে না ওরা খেয়াল করেনি। ওরা মনে করছে যে মেয়েটা হয়তো ঈদের দিন সবার আগেই বের হয়েছে বাসা থেকে, কিন্তু দরজা কিন্তু বন্ধ ছিল। দরজা খুলছে ওই ছেলেটা আর কি, যেটা প্রতিবন্ধী ছিল। তো খোলা যার যার কাম শেষ করলো কোরবানি, তখন বিকাল হয়ে গেছে কিন্তু মেয়েটা ঘরে আসেনি। তার মা কিন্তু কয়েকবার খোঁজ করছে, তো হয়তো মনে করছে যে ঈদের দিন এত ব্যস্ততার মাঝে এই জন্য ওইভাবে বিষয়টা খেয়াল করেনি। হয়তো ঘুরে বেড়াচ্ছে। বয়স কত ছিল মেয়েটা? মেয়েটার বয়স 7-8 বছর। মেয়েটার মা মনে করছে হয়তো বান্ধবীদের সাথে বাজার যেতে পারে, কারণ ঈদের দিন বাজার আবার মেলা হয়। তাই বিকাল বেলায় পুরোপুরি শিওর ওনারা যে ওনাদের মেয়ে নাই, মানে কান্দাকাটি তো খুব চলতেছে ঘরের ভিতরে। তারপরের দিন সকালবেলায় মেয়ের মা ঘরের পিছনে গেছে, তো দেখতেছে যে ঘাসের উপর মানে কিছু টাইনা নিছে না, এরকম কিছু একটা দাগ। তো উনি দাগটা দেখে প্রথমে ততটা খেয়াল করেনি, তারপরে চোখটা যেন ওনার একটু দূরের দিকে গেছে, বাগানের দিকে গেছে। তখন দেখতেছে যে দাগটা এমন ভাবে মানে মনে হয় যে কিছু এখান দিয়া টাইনা নিছে। তো উনি ওনার হাজবেন্ডকে এসে বলছে কাঁদতে কাঁদতে যে ঘরের পিছনের দিকে যাও, দেখো এখান দিয়ে আমার তো মনে হইতেছে এখান দিয়ে কি জানি টাইনা নিছে, কে কি টাইনা নিছে দেখো একটু। তো ওনার হাজবেন্ড আরো লোকজন ঘরের পিছনে গেল, পিছনে যায় দেখলো যে ঘাসের উপর হ্যাঁ আসলে এরকম কিছু হয়তো টাইনা নিতে পারে। তো ওই দাগ অনুসারে ওনারা যেতে 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 বেশ বাড়ির বেশ কিছু দূরে একটা পুষ্কুনি আছে পরিত্যক্ত, কেউ ব্যবহার করে না। তো ওই দাগটা শেষ হয়েছে যায় ওই পুষ্কুনিতে। তো ওর বাবা মনে করেন লোকজন নিয়ে নামছে পুষ্কুনিতে। নামার পর খুব সারাদিন বিশ্রাইতে আছে, পায় না। কিন্তু এক পর্যায়ে বিকেল বেলার দিকে বাপে যে সময় ডুব দিছে, ডুব দেওয়ার পরবর্তীতে দেখতেছে যে বাপের পায়ের লগে মেয়ের মানে চেহারাটা পাউডার লাগছে। লাগার পরবর্তীতে মেয়ের বাপে ডরে উপরে উঠে গেছে ভয়ে যে কি লাগলো। পরবর্তীতে মেয়ের বাপে উপরে কিছু মানুষ নিচে গেছে, ডুব দিয়ে দেখছে যে হ্যাঁ মেয়ে ওইখানেই মানে মরা অবস্থাতে ওইখানে আছে। পরে ওখান থেকে উঠানোর অবস্থাতে পরে দেখলো যে মেয়ের মুখে মাটি ঢুকেছে অনেক। দ্বিতীয় কথা মেয়ের কানেতে, তারপরে হাতের মুঠ আছে না, হাতের মুঠ দিয়ে যে ঘাসগুলা ধরছে, মুঠের ভিতরে ঘাস। এবং কি জুতা, ওই জুতাটাও মেয়ের পড়াই ছিল। ওই অবস্থাতে পরে নিয়ে আসছে আর কি বাসায় না, গোসল মোসল করা, পরে কবর দিয়ে দিচ্ছে। আচ্ছা, এমন কি হতে পারে না যে এটা কোনো মানে মানুষ কোনো শত্রুতা আমি করে বা তাদের দ্বন্দ্ব ছিল পারিবারিক? না ভাইয়া, যদি শত্রুরা করতো তাহলে তো দরজাটা খোলা থাকতো, কিন্তু ওই মেয়ের ভাই স্টেটমেন্ট দিচ্ছে যে দরজা ও খুলছে সবার আগে, কিন্তু ও খেয়াল করেনি যে নিচে ওর বোনে কি ঘুমানো অবস্থা আছে নাকি। আর এই মেয়েটার লাশের মধ্যে কোনো ধরনের আর কোনো কিছু দেখা গেছে? না না না, শরীরে আর কোনো স্পট দেখা যায় না, শুধু যে টাইনা নিচে পাও ধরে। তো মনে করেন পায়ের ভিতরে হয়তো কারো হাতের ছাপের মতো লাল অবস্থাতে পাওয়া গেছে। পরবর্তীতে ওই কবিরাজের কাছে যাওয়া হয়েছে যে ভালো করছে ছেলেটাকে। তো ওই কবিরাজে বলছে যে আমি তো তোমাকে আগেই বলছি যে তোমার একদিকটা না একদিকটা সমস্যা হবে, তুমি কাগজে সই দিছো যে সমস্যা হলে কোনো সমস্যা নেই, তো আমি কি করব, আমার কিছু করার নেই। এই আর কি ঘটনা ভাই। ওকে রাজন ভাই, এটা নিয়ে আর আমরা কিছু না হয় নাই বলি, জানি না আসলে কি ঘটেছে। তবে ডট টিমের কাছে আরো একটা ঘটনার কথা শুনেছিলাম, সেই ঘটনাটা একটু শুনে ফেলি আজকে আমরা। এটাও আমার গ্রামের বাড়ি কুমিল্লা, যে আপনারা আজকে যেখানে আসছেন এর পাশে আমার গ্রামের বাড়ি, এই বাড়িতেই ঘটনা। তো এটাও বেশ অনেক আগের ঘটনা। তো এটা আপনি শুনেছেন? জি, এটা আমি আমার আম্মার কাছ থেকে শুনেছি। তো ঘটনাটা এরকম যে মহিলাকে নিয়ে ঘটনাটা, মহিলার 2 ছেলে আর হাজবেন্ড, ওনারা ঢাকা থাকে। মহিলা একলাই বাড়িতে থাকে, গ্রামের বাড়িতে থাকে। তো একদিন এরকম মহিলার খুব মনটা খারাপ তার ছেলের জন্য। তো উনি সন্ধ্যাবেলা মাগরিবের পর দিয়া দরজার সামনে বসে রয়েছে। তো এরকম অবস্থাতে দেখতেছে যে একটা সাদা বিলাই। তো বিলাইটা বারবার ওনার পায়ের সামনে আসতেছে। তো উনি একবার লাথি মারছে, বিলাইটা চলে গেছে। নেক্সট টাইম আবার আসছে, আসার পর আবার লাথি মারছে, আবার চলে গেছে। তো উনি বসে রয়েছে। আরো ঘন্টাখানিক পরে মানে হাজবেন্ড আসছে, তা বলতেছে তোমার তখন ইমার্জেন্সি ডাকা যেতে হইব, কাপড় চোপড় গোছালো, তোমার ছেলে বড় বাসারের অবস্থা খুবই খারাপ। ওনার ছেলের নাম বাসার। ছেলের কথা শুনছে উনি, গরিব টাইম টিমার দেখার ততটা সময় নেই। তাদের কাপড় গোছায় হাজবেন্ডকে বলতেছে যে চলো আমরা যাই। কয়টার দিকে তখন সময়টা? সময়টা কয়টা? 11টা রাত। রাত 11টা। আর যে সময় বিলাই আসছিল সেটা কিন্তু সন্ধ্যার সময়, আর যে সময় ওনার হাজবেন্ড আসছে সেটা রাত প্রায় 11টা। উনি ঘরের ভিতরে শোয়া অবস্থাতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। তো যাওয়ার পরবর্তীতে উনি যা বললো আর কি, যে পর্যন্ত গেছে এরপর ওনার সেন্স ছিল না। আচ্ছা, তো যাওয়ার পরে একটা পর্যায়ে পরে আর উনি মনে করতে পারছেন না, উনি আর মনেই করতে পারছেন না যে উনি কোথায় আছে, কি করতেছে কি। আচ্ছা, এক পর্যায়ে ওনাকে পাওয়া গেছে আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা বাজার আছে, নাম হলো বাংলা বাজার। বাংলা বাজারের সামনে একটা মানে খাল আছে, তো ওই খালের সাঁকু আছে। তো ওই সাঁকুর উপরে দিয়ে মানে ওই বাজার থেকে আমার বাড়ির পাশের আরেক চাচা একটি ওয়ার্কশপের দোকান, উনি 12টার দিকে দোকান বন্ধ করে আসতেছে। তো আসার সময় ওই সাঁকুর উপরে দিয়ে লাইট মেরে মেরে যেতেছে না, তো দেখতেছে যে সাঁকুর যে বাঁশটা, ওই বাঁশের উপরে একটা হাত রাখা, মুখ করা। আচ্ছা, তো উনি হাতটা দেখে মনে করেন যে আশ্চর্য হয়ে গেল যে হঠাৎ এনে কিসের হাত। পর আউমাউ করে উঠছে, সাথের পাশের লোক আছিল 2-3 জন,
তো ওনার আস্তে আস্তে মানুষজন জানাইলো, পরবর্তীতে ওনারা নৌকা লয়ে গেছে নিচে দিয়া। তো নিচে দিয়া যা দেখে যে মানে ওনাকে এমন ভাবে ঝুলায় রাখা হয়েছে যে বাধা ছাড়া। এটা কি বাঁশের সাঁকো? হ্যাঁ জি, বাঁশের সাঁকো, মানে বাঁশের সাঁকোর নিচে ওনাকে ঝুলায় রাখছে। আর এমন ভাবে ঝুলেছে, ওনাকে যদি স্বাভাবিক ভাবে ঝোলাতো তাহলে উনি থাকতো না এইভাবে। আচ্ছা আচ্ছা, উনি পড়ে যেত। মানে এমন একটা পজিশনে আছে যে এটা কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে হবে। জি হ্যাঁ, বেঁধে রাখতে। তাহলে কি কোনো কিছু ওইভাবে থাকবে না? না, হ্যাঁ, যদি আমরা স্বাভাবিক ভাবে কেউ থাকতে যাই ওইভাবে, কিন্তু থাকতে পারবো না, আমরা খালে পড়ে যাব। কিন্তু উনি ওইভাবেই আছে। আচ্ছা, পরবর্তীতে নামায় দেখে যে আমাদের ওই বাড়ির পাশের ওই মহিলা। কিভাবে নামিয়েছে ওনারা? ওনাকে পরে চঙ্গা টঙ্গা দিয়া মনে করেন যে উপরেতে যায়, আবার হাতের বাসের ইয়া করা, পরবর্তীতে ওনারা ছোটানো হয়েছে। আর ওনাকে মানুষ যে স্পর্শ করছে, উনি এমনি ইচ্ছাই মানে শরীরটা পুরো ইজি হয়ে গেছে, মানে জ্ঞান নাই, তারপর ওনার শরীরটা লাগে মনে হইতেছে যে ইজি হয়েছে যারা ওনাকে বের করছে, নয়তো ইজি না হলে তো উনি এভাবে থাকতে পারতো না। তারপর ওনাকে বাড়িতে নিয়ে জ্ঞান ট্যান ফেরার পরবর্তীতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে। পরে খালি উনি একটুকুই বলতে পারছে, বাসারের বাপ আসছিল, বাসারের অবস্থা খারাপ, তো আমার লয়ে গেছিল, তো আমি বাড়িতে বাইরে না। পরবর্তীতে আমার আর কিছু মনে নাই। আচ্ছা, তার মানে যেই লোকগুলো সাঁকোটা দিয়ে আসতেছিল, যে ওনারা যদি দেখতে না পেত তাহলে হয়তো বা ঘটনাটা কি হতো সেটা হয়তো অনেক সমস্যা করতে পারতো। ওকে রাজন ভাই, অনেক ধন্যবাদ। আপনাদের এই এলাকায় এসে আপনাকে আমরা পেয়েছি এবং আপনার কাছ থেকে বেশ কিছু ঘটনাও শুনেছি। এবার বাকি যারা আছে অপেক্ষা করছে তাদের ঘটনায় চলে যাই। জি ওকে রেহান, চল এবার যারা অপেক্ষা করছে আরো আগে থেকে, এবার তাদের কাছে যাই এবং এই জায়গাটাতে কেন আছি সেটাও আমরা তাদের মুখ থেকেই শুনতে চাই। হন্টেড কোনো কিছু যার সাথে ঘটেছে তেমন একজনও আজকে আমাদের অতিথিদের মধ্যে আছে এবং তিনি এই জায়গাটায় আজকে দ্বিতীয়বার এসেছেন। প্রথমবার ভুতুড়ে কোনো কিছু বোঝার পরে বা অনুভব করার পরে। যাই হোক, আজকে অনেকজন অতিথির মধ্যে আমরা শুরুটা করব সোহান ভাইকে দিয়ে, তাই না? ওকে সোহান ভাই, আমরা শুরু করার আগে একটু আপনার পরিচয়টা জানি। আমার নাম হচ্ছে সোহানুর রহমান, আমি এসেছি ঢাকা যাত্রাবাড়ি থেকে। আচ্ছা, আমি একটি জাতীয় দৈনিকে জব করছি। তো আমি প্রথম যে ঘটনাটি বলবো সেটা যাত্রাবাড়ি শনিয়াকড়ার ঘটনা। আচ্ছা, তো এটা অনেক আগের ঘটনা। আচ্ছা সোহান ভাই, মানে প্রথম এই ধরনের ঘটনা আপনার সাথে কবে ঘটে? আমার সাথে 2004-এ একটা ঘটনা ঘটে। ওটা দিয়ে আপনার শুরু এই ধরনের ঘটনা? হ্যাঁ, এর আগে আমার মোটামুটি ব্যাপারে খুব কম বিশ্বাস ছিল, বাট তারপর থেকে আমার এই ব্যাপারে অনেক বিশ্বাস চলে আসে যে না, সেরকম কিছু স্পিরিট। ওই ঘটনাটা ঘটার আগে পর্যন্ত আপনার তেমন বিশ্বাস ছিল না? আমি শুনতাম, বাট আমার মনে হতো যে না, এটা হয়তো চোখের ভুল হতে পারে। বাট সেই ঘটনা ঘটার পর থেকে আমি বিশ্বাস করি যে না, কিছু একটা আছে। আসলে যে কোনো যুক্তিবাদী মানুষই প্রথমে ওইভাবে ভাববে, তারপরে সব লজিক পার করে যখন আর কোনো উপায় থাকবে না তখনই ব্যাপারটাকে ভুতুড়ে ভাববে। ওকে সোহান ভাই, তাহলে আমরা শুরু করি স্টোরি। আপনি প্রথম কোনটা বলতে চান এবং অ্যাকচুয়ালি কোন ঘটনাটা আমরা শুনতে যাচ্ছি সেই ঘটনাটা দিয়ে শুরু করি। এবং আমি পার্সোনালি আপনার ঘটনা শোনার জন্য যখন ডট টিমের কাছে একটু শুনেছিলাম তখন থেকেই বেশ অপেক্ষা করছিলাম যে আপনার ঘটনাটা একটু ভালো করে আমি শুনতে চাই। তো আমরা স্টোরিতে যাই। আমি প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমি যেখানে থাকি যাত্রাবাড়ি শনিয়াকড়াতে। আচ্ছা, আমি সেখানে কিছু মুরব্বীদের কাছে ঘটনাটা শুনি। সেই ঘটনাটা হচ্ছে অনেকদিন আগে সেখানে একটা বাসা, আমি ঠিক জায়গাটা লোকেশনটা ঠিক বলছি না, সে বাসাটা ছিল 3 তলা। ওকে, তো 3 তলাতে একটা ফ্ল্যাটে 2টো বোন ভাড়া নেয়। আর ছিল তো পাশাপাশি 2টো রুম, ছোট একটা ডাইনিং ছিল। তারা দুষ্টামি করতো, এক বোন পড়াশোনা করতো আর এক বোন গার্মেন্টসে জব করতো। আচ্ছা, তাদের দুষ্টামির মধ্যে একটা ঘটনা বেশি করতো, সেটা হচ্ছে মানে এক বোন ওয়াশরুমে গেলে আরেক বোন মানে বাইরে থেকে মানে লাইট নিভিয়ে দেওয়া, যে মানে দুষ্টমিটা সেটা খুব বেশি করতো তারা। তো এভাবে মানে তারা ওঠার পর প্রথম কয়েকটা দিন খুব ভালোই তাদের কাটে। তো একদিনের ঘটনা, যে বোনটা জব করে সে তখনও ছিল না, ওই যে বোন ছোট বোন আর কি, সে মানে ওয়াশরুমে যায়। হঠাৎ তার মনে হলো কি কে জানি বাইরে থেকে সুইচটা অফ করে দিল। একটা শব্দ হলো, যে সুইচ অফ করার যেটা শব্দ, সেই শব্দটা হলো। সে প্রথম ভাবলো যে তার বোন বোধ হয়। তো সে তার বোনের নাম ধরে বললো যে আমি এখানে নামটা উল্লেখ করছি, তারা চাচ্ছে না নামটা প্রকাশ করতে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের নামটা না বলাই বেটার। তুই লাইট অফ করলি কেন? আচ্ছা, আমার খুব ভয় করছে। তো কোনো শব্দ নেই। তো হঠাৎ তার মনে হলো লাইট অফ করলো কি? ওর বোন তো এখনো অফিস থেকে ফেরেনি, তাছাড়া ঘরের ভেতর থেকে দরজা লাগানো, কারোর পক্ষে সম্ভব না যে সে লাইটটা অফ করে দাও। মানে আপনি বলছেন যে যেই ঘরের ভেতরে বাথরুম সেই ঘরের দরজাই ভেতর থেকে বন্ধ করা? হ্যাঁ, বন্ধ করা। আর তার বোন এখন পর্যন্ত ফেরেনি। আচ্ছা, আর কেউ বন্ধ করার মতো, লাইট অফ করার মতো কেউ নাই, ভেতরে আসারই কারো অবস্থা নেই? না,
সেরকম কোনো অবস্থা নেই। তো সে খুব ভয় পেয়ে যায়। আচ্ছা। ভয় পেয়ে সে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরো দেখে যে না সবকিছু ঠিক আছে। সে ঠিক আছে। তো তার বোন অফিস থেকে ফেরার পর সে বলে যে এমন এমন ঘটনা, আজকে লাইট অফ করার একটা ঘটনা ঘটছে। তো তার বোন বলতেছে যে তুই সারাক্ষণ এগুলো করিস, এগুলো নিয়ে তোর মাথার মধ্যে ঘুরপাক খায়, এটা কিছু না। আচ্ছা। তো যেহেতু বড় বোনটা অফিস করে সারাক্ষণ, ছোট বোনটা বাসা থেকে, তো সে অনেক কিছুই মানে অনুভব করে যে কেউ মনে হয় হাঁটাহাঁটি করে ঘরের ভিতরে, কেউ মনে হয় চলাফেরা মানে করে। কোন দিনের কোন স্পেসিফিক সময় বা রাতে এরকম কিছু নাকি সব সময়? সব সময় বলতে বেশিরভাগ সময় মাঝরাতের দিকে হতো, আবার বিকেল দিকে হতো, দুপুর মানে হঠাৎ মাঝরাতের দিকে তো তার বড় বোনও থাকার কথা, সে টের পেত না কিছু? মানে দুই রুম তো, দুই বোন দুই রুমে ঘুমাতো। আচ্ছা। তো বড় বোনকে জিজ্ঞেস করলে সে বলতো সারাক্ষণ সে অফিস করে, তো সে খুব ক্লান্ত থাকে, সে ঘুমালে তার কিছু খেয়াল থাকে। আচ্ছা আচ্ছা। বাট ছোট বোনটা মানে অনেক রাত বন্ধু জেগে জেগে পড়াশোনা করে, সে অনেক কিছুই মানে অনুভব করে এগুলো, বাট বোনটাকে বড় বোনকে বিশেষ করতে পারে না। আচ্ছা। তো একদিন মানে তার বাসায় তার মা অসুস্থ, তো বড় বোনটা মানে টাকা দেওয়ার জন্য চলে যায়। তো ছোট বোনটার সামনে পরীক্ষা, সে এক্সাম, সে থেকে যায়। ওকে। পড়াশোনা করতে করতে একটা সময় পড়াশোনা রেখে ঘুমিয়ে যায় সে। আচ্ছা। বিছানা ঘুমানোর পর একটা সময় তার মনে হলো কি যে তার খাটের কাছ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে, একেবারে খুব পাশাপাশি। আচ্ছা। কেউ চলাফেরা করতে, মানে মানুষের পায়ের যে একটা শব্দ হয়, সেই শব্দটা রাতের বেলা কিন্তু এমনিতেই মানে খুব ছোট শব্দ অনেক বড় শোনা যায়, চারিদিক নীরব থাকায় সব শব্দই শোনা যায়। প্রচন্ড ভয় নেই, মানে সে তাকায় দেখে যে না মানে কিছু নেই। এমন সময় তার খুব ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। আচ্ছা। এমন সময় লোডশেডিং ও ছিল, তো সে একটা মোম জ্বালিয়ে সে কোনরকম মানে ওয়াশরুমে যাবে। দরজাটা লাগানো ছিল ওয়াশরুমের। আচ্ছা। দরজাটা খোলার সাথে সাথে মানে সে যে দৃশ্যটা দেখে, বাড়িটা অনেক পুরনো ছিল, বাথরুমটা মানে দেয়ালটা খসে মানে অনেক বিল্ডিং, অনেক সাইডটা ভেঙে গেছে, একটা রড বেরিয়ে গিয়েছিল। ওকে। সে দেখলো যে মানে একটা কালো কুচকুচে পা সে রডের মধ্যে মানে ঝুলিয়ে রাখলে যেরকম দেখা যাবে, মানে ঝুলতেছে পাটা, একটা পা, একটা কালো কুচকুচে পা। আচ্ছা। পুরো নর্মাল পায়ের মতো, জাস্ট একটা কালো কুচকুচে পাটা মানে লড়তেছে পাটা, এবং পাটা নড়ছে, জীবন্ত একটা পায়ের মতো নড়তেছে, মানে কোন একটা মানুষ বসে থাকলে পাটা দোলালে যেরকম পাটা দোলবে ঠিক সেরকম। কিন্তু রডের উপরে তো মনে হয় কোনো দেহের কোনো জায়গা ছিল না, বা কোনো জায়গা ছিল না, জাস্ট একটা রড বেরিয়ে গেছে সেখান দিয়ে, মানে কেউ বসে থাকলে তো দেখা যাওয়ার, সেখানে বসার কোনো জায়গা নেই। মানে সেটা দেখার পরে তারপরে প্রচন্ড ভয় পেয়ে যায় সে, মানে চিৎকার দিয়ে দরজাটা খুলে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর আশেপাশে যারা ভাড়াটিয়া থাকে তারা মানে বেরিয়ে যায়, কি হয়েছে কিছু, তো বলতেছে যে এই প্রবলেম। তো ভাড়াটিয়ারা যারা ছিল তাদের মধ্যে কয়েকজন মানে সাহস করে ঘরে যায়, গিয়ে মানে ওয়াশরুম চেক করে দেখেছে না সবকিছু ঠিকঠাক আছে। বাট তারা বলে যে এই রুমের মধ্যে এর আগে অনেক ভাড়াটিয়া ছিল, কেউ থাকতে পারেনি বেশি দিন, তারা কিছু না কিছু দেখে মানে চলে গেছে। যেহেতু ঢাকার এমন একটি জায়গায় অনেকেই ঘটনা বিশ্বাসও করতে পারতেছে না, জনবহুল একটা জায়গায় এরকম কোনো ঘটনা ঘটতে পারে, বাট ঘটনা তো ঘটনা, যে কোনো জায়গায় সেটা ঘটতে পারে। এক্স্যাক্টলি। এর পরবর্তীতে ওরা এই বাসাটা ছেড়ে চলে যায়, এবং আমি যতটুকু জানি যে এরপর অনেকদিন বাসাটা ভাড়া হয়নি, তারপরে ডেভেলপাররা এটা নিয়ে নতুন করে একটা বিল্ডিং তৈরি করেছে। এরপর এরকম কোন ঘটনা আমি সেখান থেকে শুনিনি। কোন রকম কোনো কিছু কি আপনারা জানতে পেরেছেন যে কেন এই ধরনের ঘটনা ওখানে ঘটতো? অনেকেই বলতেছে যেহেতু অনেক ডোবা নালা ছিল একটা সময় এখানে, আচ্ছা, হয়তো জনবহুল হয়তো 10-20 বছরের মধ্যে হয়েছে, তার আগে অনেক ক্রাইম হতো, অনেক মানুষ মেরে ফেলে রাখতো এখানে, অনেক সময় দিনেও মানুষ যেত না, আমি যতটুকু শুনেছি অনেক ঘটনা ঘটতো, মানুষ মেরে রাখতো। তো সেরকম হয়তো অনেকে ভাবতে পারে যে অনেক রকম অতীত আত্মার যে ব্যাপারটা অনেক রকম, সেরকম কোনো ঘটনা হয়তো করতে পারে। বুঝতে পেরেছি। আসলে কিছু ঘটনা থাকে এমন, আমি জানি না আমার শ্রোতা বন্ধুরা বুঝতে পারে কিনা এই ব্যাপারগুলো, তাই বলে রাখি যে কিছু ঘটনা থাকে এমন যেগুলো তৎক্ষণাৎ ভাবে আমরা যখন ফেস করি নিজেরা, তখন আমাদের জন্য থাকে প্রচন্ড ভয়ঙ্কর। আর হয়তোবা শুনলে অথবা কারো কাছ থেকে জানলে তখন মনে হয় যেন না, এই জায়গায় আমি হলে এতটা ভয় পেতাম না, অনেক সাহস থাকতো আমার। আবার আরেকটা জিনিস মনে হচ্ছে, মেয়েটা একা একা বাসায় ছিল, সে মনের ভিতরে অনেক ভয় পালছিল এমনিতেই, সে হাঁটা চলা শব্দ শুনতে পায় বাসার ভিতরে, তাকে একা থাকতে হয়। তো এমনও হতে পারে যে মোমবাতি নিয়ে যাওয়াতে মোমবাতির আলোর যে নাড়াচাড়া, সেখান থেকে যে রিফ্লেকশন, অনেক কিছুই এই ধরনের আমাদের সামনে অবয়ব তৈরি হয় মাঝে মাঝে, যেটা ভয়ে থাকলে আমরা অনেক রকম শেপে দেখতে পারি। আর আমি একটু বলতে চাই যে মনে করেন যারা একা রয়েছে রাতের বেলা, দেখবেন যে এমনিতেই ছোট নর্মাল কোনো বিষয় অনেক সময় আপনার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি করে, যে এটা কেন হলো, ওই শব্দটা কোথা থেকে আসলো। এই ঘটনা আসলে মনের অজান্তে, অবচেতন মনেই আপনার মাঝে এই ধরনের বিষয়গুলা কাজ করতে থাকে। তো যাই হোক সোহান ভাই, আমরা এক্সপ্লেনেশনে না যাই, এবার একটু আপনার নিজের সাথে ঘটনা কোনো অভিজ্ঞতা কি আমরা শুনতে পাবো কি আপনার কাছে? হ্যাঁ, আমার নিজের সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা 2004-এ একটা বড় বন্যা হয়, সেটা বাংলাদেশে সবাই জানে। আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম, আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়াতে। গ্রাম, যেহেতু পানিতে রাস্তাঘাট তলিয়ে গেছিল, গাড়ি চলাচলটা একবারে ছিল না আমাদের এখানে, তখন লঞ্চে যাতায়াত করতে হতো ঢাকা টু চাঁদপুর। ঢাকায় আমার আব্বুর কাছে এসেছিলাম টাকা নেওয়ার জন্য। যখন লঞ্চ করে যখন আমি চাঁদপুরে যখন গিয়ে নামি, চাঁদপুর তখন অনেক রাত হয়ে গেছে।
আচ্ছা। চাঁদপুর থেকে আবার বাসে করে হাজীগঞ্জে আসতে হয়, হাজীগঞ্জ থেকে ট্রলারে করে আমাদের গ্রামে যেতে হয়, অনেক ভিতরে আমাদের। আচ্ছা আচ্ছা। চাঁদপুর থেকে বাসে করে আমি হাজীগঞ্জে এসে নামলাম। আমি জানি সেখান থেকে ট্রলার সচরাচর পাওয়া হয়ে যাবে অনেক রাত পর্যন্ত। আচ্ছা। কিন্তু সেদিন আমি কোনো ট্রলার পেলাম না। কয়টা হবে তখন? অনেক বেশি রাত হয়ে গেছিল কি? প্রায় 11টা। তো মানে ওই সব এলাকায় তো যথেষ্ট রাতই বলা যায়, গ্রামের জন্য সেটা অনেক রাত। কোনো ট্রলার নেই, তো একটা নৌকা আছে স্থানীয় মানে কাছাকাছি যাওয়ার জন্য, কেউ এত দূর যেতে যাচ্ছে না। আচ্ছা। তো আমি একজনকে খুব রিকোয়েস্ট করলাম, সে অনেক টাকা ভাড়ায় যেতে রাজি হলো। যেহেতু আমার সাথে টাকা ছিল, আমার টাকা কোনো ভয় ছিল না, বাট আমার ভয় ছিল যে যেতে হবে বাড়িতে আমার, যেহেতু আমার থাকার কোনো জায়গা নেই এত রাতে, আর যেহেতু চারদিকে বন্যার একটা ব্যাপার স্যাপার। তো এই অন্ধকারের মধ্যে চলছে নৌকা, বিদ্যুৎ চমকাচ্ছিল। আচ্ছা। বৃষ্টি একটা ভাব, বৃষ্টি আসেনি। তো হঠাৎ মানে একটা জায়গায় আসার পর মানে খুব বাতাস শুরু হয়, চারদিকে বন্যার একটা ব্যাপার স্যাপার। এই অন্ধকারের মধ্যে চলছে নৌকা, বিদ্যুৎ চমকাচ্ছিল। আচ্ছা। বৃষ্টি একটা ভাব, বৃষ্টি আসেনি। তো হঠাৎ মানে একটা জায়গায় আসার পর মানে খুব বাতাস শুরু হয়, মানে নৌকা মানে সামনের দিকে যেতে পারছিল না। আচ্ছা। পিছন দিকে চলে আসতেছিল নৌকা বারবার। তো আমি জানি না মাঝি কিছু দেখেছে কিনা বা সে ভয় পেয়েছে কিনা, সে হুট করে বললো কি আমি আর যেতে পারবো না, আপনি এখানে নেমে যান। মাঝপথে সে আমাকে বলতেছে। আর আমি ভাইয়া রাস্তাটার কথা একটু বলি, সেখানে অনেক দূর পর্যন্ত মানে রাস্তাটা হচ্ছে কি ধানি জমির উপর দিয়ে একটা কাঁচা রাস্তা বাঁধানো। আচ্ছা। এটাই মানে যাতায়াত করার রাস্তা ছিল তখন। আশেপাশে কোনো বাড়ি ছিল না, রাস্তাটা এরকম যে একটু ঢালু নিচু, মানে কোথাও কোথাও উঁচু, কোথাও কোথাও নিচু, কিন্তু তখন পানিতে তলিয়ে গেছিল একেবারে। তো সে আমাকে একটা গাছ ছিল, একটা গাছের নিচে কোন রকম নামিয়ে দিয়ে সে মানে নৌকাটা, সে আমার কোনো কথাই শুনুন, আমি তাকে এত বললাম যে ভাই আমাকে একটা ভালো জায়গায়, সেভ মতো একটা জায়গা আমাকে নামিয়ে দেন অন্তত, যাতে আমি থাকতে পারি। সে আমার কোনো কথাই শুনো না, সে ব্যাক করে চলে গেল। সে টাকাও নিল না আমার কাছ থেকে। আর টাকাও নেয়নি? সে কোনো টাকা নেয়নি। আমার মনে হয় সে কিছু না কিছু দেখেছে। হতে পারে, সে আমাকে কিছু বলেওনি, সে ব্যাক করে আবার চলে গেল। তো আমি মানে একেবারে খুব বিপদে পড়ে গেলাম যে এত রাতে আশেপাশে আর এদিকটা নৌকা আসার আর কোনো উপায় নেই, এত রাতে তো কোনো মানুষ চলাচল করবে না। যেহেতু রাস্তাটা আমার মোটামুটি একটু জানা ছিল, আমি চিন্তা করলাম যেহেতু কোমর পানি, কোথাও কোমর পানি হবে, কোথাও হাঁটু পানি হবে, আমি চিন্তা করলাম যে যতটুকু এগিয়ে যাওয়া যায়। তো আমি অন্ধকার এই পানির মধ্যে দিয়ে, আমি কোনো টর্চ নাই, তখন তো মোবাইলও ছিল না, আমি পানির মধ্যে দিয়ে মানে কোন রকম আস্তে আস্তে, যেহেতু জোরে হাঁটা যায় না, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সব ভিজে যাচ্ছে আমার। যেহেতু রাতের বেলা অনেক শব্দই, মানে একটু ভয়ও লাগছিল। তো হঠাৎ করে আমার মনে হলো কি যে অনেকটা দূর আসার পর হঠাৎ করে মনে হলো যে কি জানি সাঁতরেই আসতে আসতে আমার পেছনে, মানে সাঁতার দিলে যে একটা শব্দ হয় রাতের বেলা পানির মধ্যে, এত রাতের বেলা সাঁতরে, মানে আমার পিছন দিকতে, মানে আমি যে পা ফেলতেছি আমার পায়ের শব্দটা ছাড়াও একটা শব্দ হচ্ছে, সাঁতারের শব্দ। প্রথম ভাবলাম যে মনের ভুল না তো, পরবর্তীতে দেখলাম যে না, সাঁতারের শব্দটা আস্তে আস্তে মানে তীব্র হচ্ছে, বাড়তেছে শব্দটা। তা আমি একটু ভয় খাটটা ঘুরে তাকালাম, দেখলাম যে না কিছু নেই। আমি ঘুরে তাকানো ছাড়া সাঁতার শব্দটাও। তো আমি হাঁটতেছি, তো আমার মনে হলো কি যে আমার পায়ের আশেপাশ দিয়ে মানে কিছু একটা মানে নড়াচড়া করতেছে, মানে খুব বড় একটা কিছু। তো প্রথমত ভাবলো মাছ টাছ হতে পারে, যেহেতু আপনি কোন রকম কোনো পানির আলোড়ন টের পাননি? না না, পানি মানে অন্ধকার, তো আমি কিছু দেখতে পাচ্ছি না। পানিতে যদি আমরা ভারী কিছু রাখি তখন তো একটা ঢেউয়ের মতন তৈরি হয়, তো সেটা আপনার গায়ে কোন রকম বাড়ি টাড়ি দেয়নি কোনো কিছু? ঢেউ হচ্ছে না, বাট মনে হচ্ছে মানে পানিটা যেহেতু আমার হাঁটু পানির উপরে, প্রায় আমার কোমরের কাছাকাছি পানি আছে, তখন জাস্ট নিচ দিয়ে মানে খুব গভীর দিয়ে, মানে আমার পায়ের পাশ দিয়ে মনে হচ্ছে আমার পায়ের দুফাকের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। তো হুট করে মনে কি খুব বড় কিছু একটা আমার পায়ের সাথে ধাক্কা খেলো। মাছ এত বড়, আর মাছের শরীরটা তো বোঝাই যায়, ধাক্কা খেলো মানুষের মতো আমার মনে হলো। আমি খুব তাৎক্ষণিক খুব ভয় পেয়ে মানে পাশে সরে গেলাম। আবার একটা ভয় ছিল কি, পাশে আবার মানে খুব গর্তের মতো, রাস্তার পাশে খুব নিচু ঢালু জায়গা, হঠাৎ করে ঠাই চলে যেতে পারে। তো আমি মানে নিজেকে একটু মানে নিয়ন্ত্রণ করে দাঁড়ালাম। তো আমি কিছুক্ষণ মানে দাঁড়িয়ে থাকলাম, আলো নাই, কোনো কিছু নাই, জাস্ট বিদ্যুৎ চমকানো হলে মাঝে মাঝে মানে কিছুটা দেখা যাচ্ছে, এই আর কি। আর আশেপাশে কোনো বাড়ি তো দেখাই যাচ্ছে না। তো হঠাৎ করে আমি দেখলাম যে মানে একটা বিদ্যুৎ চমকানো হচ্ছে, মানে অনেকটা দূর এগিয়ে গেলে মনে হচ্ছে একটু উঁচু রাস্তার মতো দেখা যাবে। এদিকটা ঢালু ছিল, এদিকে একটু উঁচু রাস্তাটা। তা আমি চিন্তা করলাম যে পানি থেকে আগে ওঠা যায়। জাস্ট আমি একটু জোরে হাঁটার চেষ্টা করলাম পানি দিয়ে। আমি যতই হাঁটার চেষ্টা করতেছি আমার মনে হচ্ছে যে না, আমি আসলে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছি আরো। আর আবার সেই সাঁতারের শব্দটা হচ্ছে, আবারও পাচ্ছেন সেটা, আবার সাঁতার শব্দ, আবার পিছনে ফিরে থাকলাম, কিছু নেই। একটা সময় মনে হলো যে আমি খুব কাছাকাছি চলে আসছি, একবারে আমি একবার বলেই উঠে যেতে পারবো। ঠিক তখনই আমার পায়ের নিচে কিছু উপরে পাড়া পড়ে, আমার খুব নরম, সফট। আপনার তো খালি পায়ে ছিলেন তখন? অবশ্যই হ্যাঁ, খালি পায়ে, জুতা আমার হাতের মধ্যে ছিল তখন। পায়ের তলে যখন পরে নরম, আমি ভাবছিলাম যে ওদের কত মাছ টাছ হবে, তখন মানে মাছ পাওয়া যেত। তাই আমি ভাবলাম যে যেতে একটু একটু নড়তেছে, মাছই হবে। আমি যখন হাত দিলাম, হাত দিয়ে মানে জাস্ট ভাই শক্ট হয়ে গেলাম। সেটা আসলে কেন, সেটা ছিল জাস্ট মানুষের হাত, আর বডিটা তো আমি চাপ দিয়ে একটা হাতের মধ্যে ধরছি পানির নিচে। আপনি কি সেটা ধরে ফেলেছিলেন পুরোপুরি? ধরেছি, তখনও হাতটা নড়তেছিল। ইট ওয়াজ মুভিং? হ্যাঁ,
আমি মাছ ভেবে যেটা ভাবছিলাম যে মাছ নড়তেছিল, হাতটা তো জাস্ট এতটুকু থাকলে একটা মাছের মতোই মনে হয়। আমি জাস্ট হাত দিয়ে ধরে দেখলাম যে একেবারে তুলতুলা, একেবারে নরম। এটা আমি জানি না, কয়েক সেকেন্ড হয়তো ছিল এটা আমার হাতে। আমি কোন রকম এটা ছেড়ে আমি দৌড়ে উঠে গেলাম, পাড়ে উঠে মানে আমি পিছনে তাকিয়ে আরো শক্ট হয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখলাম যে মানে আমি বলেছিলাম যে বিদ্যুৎ চমকানো আলো হচ্ছিল একটু একটু। তো আমি আলোতে দেখলাম যে আমরা পুকুরে গোসল করলে মানে আমরা ডুব দিয়ে মাথাটা অর্ধেক উঠলে, চেহারা ফেসটা অর্ধেক উঠলে যতটুকু দেখা যায় চুল সহ, জাস্ট কালো সেরকম একটা মাথা এমনি উঠে আছে। মনে হচ্ছে একটা মানুষ উঠতেছে আস্তে আস্তে। আমি আর মানে ভয়ে মানে সেখানে দাঁড়ানো জমে গেছিলাম একেবারে, মানে আর এগোতে পারতেছিলাম না কোন রকম। মানে একটু দৌড়ে মানে সামনে আসার পর দেখলাম যে মানে খুব দূরে একটা পাড়ির মতো দেখা যাচ্ছে। জাস্ট এটাই মনে প্রথমবারই আমার চোখে দেখা ওখানে। মানে যতটুকু শক্তি ছিল আমার শরীরে, আমি খুব জোরে ধরে ধরে সেখানে এসে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে নক করলাম। সেই বাড়িতে মোটামুটি উঠানো মোটামুটি অনেকটুকু পানি চলে আসছে। তো বাড়ির যে লোক সে বললো যে কি ব্যাপার, আমি বললাম যাবে আমি একটা বিপদে পড়ছি। আমি তখন ঘটনাটা বলিনি, আমাকে একটু আজকে রাতটার জন্য থাকতে দেন। গ্রামের মানুষগুলো এমনি খুব আন্তরিক হয়, তো সে আমাকে একটা ঘরে থাকতে দিল। সেই ঘরটা মানে মোটামুটি মনে ব্যবহার হয় না তাতে। সেরকম একটা ঘরে একটা চকি দাও, তার মধ্যে চারপাশে টিনের বাড়ি। সে জাস্ট থাকতে দিয়ে সে চলে গেল। কোনো একটা আলোর ব্যবস্থা নেই, কিছু করলো না। তো আমি শুয়ে শুয়ে ভাবতেছি আমার সারা শরীর ভিজে। তখনও মনে হয় অনেক ভয়ের ভিতর থাকার কথা। মধ্যে আমি আচ্ছা, আপনি যে মাথাটা দেখেছিলেন সেটা সম্বন্ধে আর একটু জানতে চাই ভাইয়া। মাথাটা দেখতে কেমন ছিল? চোখ তো দেখা যাচ্ছিল বোধহয়। চোখ মানে জাস্ট অর্ধেক, মানে চোখটা মানে উঠতেছিল তখন। আচ্ছা, গোল একটা মাথা, তো মেয়ের মাথা হবে বা ছেলের মাথা হবে আমি ঠিক কতটা বুঝতে পারিনি, যেহেতু অন্ধকার ছিল সেখানে খুব তীব্র। আপনি কি চোখের সাদা অংশ দেখতে পেয়েছিলেন? আমি জাস্ট হালকা দেখতে পাচ্ছি, চোখটা পুরো আমি দেখতে পাইনি। আমি যতটুকু দেখার মতো আমার সাহস ছিল না তখন সেখানে। কোন রকমই কিছুক্ষণের জন্য ভয়টা কাটিয়ে দৌড় দিয়ে চলে আসেন নিজেকে বাঁচানোর জন্য। আমি বুঝতে পারতেছি পারফেক্ট ডিসিশন। তারপর তো আমি ভাবতেছিলাম যে কি ঘটলো। ঠিক তখনই মানে আরেকটা শব্দ আমার কানে আসলো। অল্প পানির মধ্যে একটা মানুষ হাঁটলে যেমন একটা চুপ চুপ শব্দ হয়, সেরকম একটা শব্দ হতো। কিছু একটা হেঁটে হেঁটে আমার মানে যে আমি যে রুমের মধ্যে সেদিকে আসতেছে। তো আমি আসলে অতটা গুরুত্ব দিলাম না, কারণ সময় কুকুর বেড়ালো হাঁটে গ্রামের বাড়িগুলোতে। তো শব্দটা আমার জাস্ট আমি যে ঘর, সেই ঘরের কাছে এসে থেমে গেল। তারপর মানে আরেকটা শব্দ সৃষ্টি হলো, সেটা হচ্ছে কি নখ দিয়ে যদি কেউ টিনের মধ্যে আঁচড় দেয়, আচ্ছা, অর্থাৎ ভেতরে ঢোকার জন্য মানে সে ঢোকার চেষ্টা করতেছে, শব্দটা হচ্ছে মানে আঁচড় দিচ্ছে কিছু একটা শব্দ। মানে এটা মানে আরো ভয় সৃষ্টি করে দিল আমার, যে আসলে এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি যে চিৎকার দেবো মানে সেরকম মানে আমার গলা দিয়ে কোনো স্বরই বেরোতেছে। আমি খালি শব্দটা শুনে যাচ্ছে যে শব্দটা আস্তে আস্তে বাড়তেছে, মানে আঁচড় দিয়ে কেউ একটা ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। অল্প একটু স্থান আমার মনে হয় যে ওই লোকটা শুনতে পাচ্ছে। সে মানে আবার আলোটা নিয়েছে, কি হয়েছে কি হয়েছে। আমি বললাম যে ভাই ওই পাশে কে জানো আঁচড়ের শব্দ শুনতে পারলাম। কি বলেন, এগুলো কিছু না। আমাকে নিয়ে আসতে চাইলো। আমি বললাম যে ভাই আপনি গিয়ে দেখেন ওখানে কিছু একটা আছে। তো সে গেল, গিয়ে দেখলো যে না সেখানে কিছু নেই। সে কোনো স্ক্র্যাচের দাগ না, কোনো স্ক্র্যাচের দাগও সে পায়নি। আচ্ছা, তো সে আমাকে একটা আলো, এই আলোটা রাখেন আপনি, আপনি সম্ভবত খুব ক্লান্ত, আপনি শুয়ে পড়েন। তো সে চলে গেল। এরপরে মানে আমি সারা রাত্র মানে জেগে রইলাম। আমার মানে আর মানে কোনো ঘুম ছিল না। আর মানে আমি খালি একটা জিনিসই আমি ভাবতেছিলাম যে আসলে ওখানে কি ঘটলো, আবার এখানে কি ঘটতেছে আমার সাথে, কি বা ঢুকতে চাচ্ছে আমার এখানে। তিনটা ব্যাপার এখানে ঘটেছে। প্রথমত আপনি একটা হাতের উপরে পা দিয়েছিলেন, দ্বিতীয়ত আপনি আপনার পিছনে একটা মানুষের মাথার একটা অংশ দেখতে পেয়েছেন, তৃতীয়ত টিনের উপরে স্ক্র্যাচিং এর শব্দ পেয়েছেন। আপনার কি মনে হয় অশরীরী একটা কিছুই কি আপনাকে শুরু থেকে তাড়া করছিল? আমার মনে হয় একটা কিছুই, আমার মনে হয় যে সেই যে মাঝি আমাকে রেখে চলে গেল, আমার মনে হয় সে কিছু দেখেছে। সে আপনাকে সাবধান করেনি কেন? আমার একটা খুব খারাপ সন্দেহ হচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করছি। আমি আসলে নিজেও ব্যাপারটা নিয়ে খুবই অবাক হলাম যে সে অন্তত আমাকে নিয়ে ব্যাক করতে পারতো বা আমাকে কিছু বলে যেতে পারতো। তার চোখে মুখে ভয় দেখেছে, সে আমাকে কোন রকম রেখে সে নৌকাটা নিয়ে চলে গেল। সে খুব দ্রুত চলে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে পরের দিন আমি নিজেও মানে সেই জায়গাটা মানে দেখলাম, মানে টিনের যে জায়গাটা, মানে একটা স্ক্র্যাচার দাগ নেই। বাট কালকে রাতে অনেক আমি নিজে মানে কানকে মানে তখন মানে বিশেষ করতে পারছিলাম যে কি হলো আমার সাথে। তাহলে আমি মানে জেগেছিলাম তখন একেবারে। আচ্ছা, আমি ঘুমন্ত থাকলে হয়তো ভাবতাম যে আমি স্বপ্ন দেখেছি, ভুল হতে পারে। এবং আপনি মানসিক ভাবে অতটা দুর্বল না যে এই ধরনের চিন্তা ভাবনা আপনি করবেন একা একা। পরে আমি ওই লোককে আর কিছু বলিনি, বাট আমি পরবর্তীতে ওই জায়গাটা নিয়ে খবর নিয়ে আমার কাছে একটা ছবি ছিল, আমি হয়তো আনতে ভুলে গেছি, যে সেখানে একটা বট গাছ আছে জমিনের মাঝখানে, সেটা বট গাছ। সেই বট গাছটা নিয়ে অনেক রকম ঘটনা ঘটে। আমরা কি ছবিটা পরবর্তীতে আপনার কাছে পেতে পারি ফেসবুকের মাধ্যমে? অবশ্যই ডরের যে ফেসবুক ফ্যান পেজ আছে সেখানে আমি অবশ্যই ছবিটা দেওয়ার চেষ্টা করবো। সেখানে অনেক রাতে অনেক সময় অনেক মানুষ মারাটা যেত। তো ঘটনাটা যেখান থেকে মানে শুরু হয় ঠিক বট গাছটার মানে ওই কাছাকাছি থেকে আমার ঘটনাটা শুরু হয় আমার। আচ্ছা, আপনি যখন নৌকায় আসছিলেন আপনি নৌকার কোন জায়গাটায় বসেছিলেন?
আমি নৌকার সামনের অংশে বসেছিলাম, মাঝি ছিল পেছনে। পেছনে কি কোনো জায়গা ছিল আপনি যেখানে বসেছিলেন আপনার পেছনে? আমার পেছনে হ্যাঁ, ওই যে একটু উঁচু উঁচু জায়গা থাকে না, একবারে নৌকোর যে একবার উঁচু জায়গাটা, সেটা ছিল। আমি একটু ঢালুর মধ্যে এসে বসলাম, একটু ঢেলায়। আমি অনেক রকম হরর স্টোরি ঘাটিয়েছি, অনেক রকম হরর ব্যাপার নিয়ে ঘাটিয়েছি। তো আপনার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, মাঝি ওখান থেকে চলে যাওয়ার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনার পেছনে কাউকে একজনকে উঠতে দেখেছে সে সাথে, কিংবা বসে থাকতে দেখেছে, আচ্ছা, যেটা সে আপনাকে বলার সাহস পায়নি। হয়তো সে ভেবেছে সে আপনার সাথেই, কেউ দেখে ভয় পাওয়ায় সে আর যায়নি। এবং দ্বিতীয়টা আরো ভয়ঙ্কর, আপনার মধ্যেই সে কিছু একটা দেখেছে, যেটা মাঝি চলে যাওয়ার পরে আপনার ভেতর থেকে বের হয়ে আপনাকে দেখা দেয়। আমি নিজেও জানি না সেদিন রাতে কি ঘটেছে আমার সাথে। আসলে আমি নিজে আজও যখন ভাবি, আমার গা মানে শিরি শিরি উঠেছে। আসলে আমি কিভাবে সেখানে থেকে মানে বেঁচে ফিরেছি, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই একেবারে। এমন একটা রাস্তায় মানে যদি কিছু নাও ঘটে তাহলে মানসিকভাবে অনেকে খারাপ অবস্থায় পড়ে। এক্স্যাক্টলি, আবহাওয়ার এই অবস্থা, পানি তো আছেই। তারপর আমি হাজন্স গিয়ে সেই মাঝিরও খোঁজ করেছি, বাট আমি সেই মাঝিকে আমি আর খুঁজে পাইনি। আপনি সেই মাঝিকে আর খুঁজে পাননি? আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি যে এরকম মানে মাঝিটা সাদা দাঁড়িয়ে ছিল, তাই আমি বলেছি এরকম কোন লোক? তো বললো যে অনেক লোক এখানে আসে, অনেক দূরদূরান্ত অনেক লোক এসেও এখানে খ্যাপ দেয়। আচ্ছা আচ্ছা, কত লোক আসে। ডরের শুরুটাই এখানে, যেখানে সায়েন্টিফিক ভাবে চোখে দেখা অনেক কিছু খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আপনার এই স্টোরিটার মধ্যে অনেক কিছু ছিল। তো সোহান ভাই, এতক্ষণ তো আপনার কাছ থেকে দুটো স্টোরি শুনলাম, একটা আপনার নিজের সাথে ঘটা। আপনার নিজের সাথে ঘটা এরকম আর কোন স্টোরি কি আছে যেটা আমরা শুনতে পারি আপনার কাছ থেকে? আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, তবে আমাদের দেশের বাড়িতে সে বছর একটা ঘটনা ঘটেছিল আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে। আচ্ছা, এখন মানে বন্যার পানিটা নামতে শুরু করেছিল। জ্যাঠাতো ভাইয়ের নাম ছিল হচ্ছে লিটন। আচ্ছা, ও প্রতিদিন রাতে মাছ ধরতো, খুব নেশা ছিল মাছ ধরার। আচ্ছা, এটা কত সালের ঘটনা? 2004-এর ঘটনা এটা, বন্যার পানিটা যখন নামতে শুরু করে আর কি। তো একদিন রাতে আমাদের বাড়ি এবং পাশের বাড়ির আরো দুইটা ভাই, তো তিনজন মিলে ওরা মাছ ধরতে যায়। আচ্ছা, তিনজন মানে তিন দিকে চলে যেত, একসাথে ধরতো না মাছটা, মানে কোন একটা জায়গায় গিয়ে তিনজন তিন দিকে আলাদা হয়ে যেত। সেদিনও ঠিকঠাক মতো লিটন আর বাকি দুজন ছিল, একজনের নাম ছিল সোহাগ, আরেকজন হচ্ছে ইমরান। তো কোন একটা জায়গায় গিয়ে ওরা তিনজন আলাদা হয়ে যায়। তো লিটন মাছ ধরতে ধরতে একটু সামনে গিয়ে দেখেছে সোহাগ আর ইমরান দাঁড়িয়ে, মানে যাদেরকে একটু আগে পেছনে আলাদা করে দিয়েছে ওরা দাঁড়িয়ে। আমি একটু ক্লিয়ার হই, মোট তিনজন মাছ ধরতে গিয়েছিল, সোহাগ, লিটন এবং ইমরান। তো ইমরান আর সোহাগকে পেছনে ফেলে লিটন ভাই সামনে চলে আসছে, কিন্তু একটু পরে যে দেখেন সামনে ইমরান এবং সোহাগ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অলরাইট, তারপর লিটন ভাই কিছুটা অবাক হয়ে যায় যে কে পর ওদেরকে তো পিছনে ফেলে আসলাম। তো এতটা চিন্তা না করে সে জিজ্ঞেস করে, কে পর তোরা না পিছনে ছিলি? তো সোহাগ বলে কি যে না, আজকে একসাথে মাছ ধরবো, চল। তো যাক, কথা বলতে বলতে মানে লিটন ভাই একা কথা বলতেছে যে আজকে মাছ একটু কম পাচ্ছি, আর গ্রামে একটা ধারণা কি যে বৃষ্টি বৃষ্টি ভাব হলে নাকি মাছ অনেক পাওয়া যায়। তো সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো বলতেছে আজকে মাছ কম পাইতেছি, ঘটনা বুঝতেছি না, মানে খুব নানান কথা বলতেছে। আচ্ছা, একটা সময় লিটন ভাই খেয়াল করলো যে মানে সে একই কথা বলে যাচ্ছে, মানে একটা উত্তর মানে কেউ দিচ্ছে না। সামনে দিয়ে হাঁটতেছে সোহাগ, পেছনে ইমরান, মাঝখানে লিটন, বাট দুজনে একজনও কোনো উত্তর দিতেছে না, তিনজনই হাঁটতেছে কিন্তু কেউ কোনো উত্তর দিতেছে না, আর রাস্তার মধ্যে আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, তো লিটন বলছে কে বল তোরা কথা বলতেছ না, কে কি হয়েছে? তারপরে কোনো উত্তর নাই। তো হঠাৎ লিটন ভাইয়ের মনে হলো কি যে ইমরান গড়গড় গড়গড় করতেছিল, মানে যে অনেকটা মানে যে রাতের বেলা কুকুর গড়গড় গড়গড় করে না, এরকম যেমনটা মানে ক্ষিপ্ত হলে মানে গড়গড় গড়গড় একটা শব্দ করে, কিছু একটা মানে খুব জোরে গর্জন দেওয়ার আগে ইমরান করতেছে শব্দটা, শোয়া ঘাটতেছে মতো করে। আচ্ছা, লিটন মাঝখানে। লিটন বলতেছে কে বল তোর কি হয়েছে? ইমরান কোন কথা বলছে না, করতেছে করতে করতে না একটা সময় সামনে এসে না ওই লিটনের হাতটা চেপে ধরে। ও বলছে কে তোর কি হয়েছে তুই বল। তো এমন সময় না লিটন মানে খেয়াল করেছে মানে হাতের মধ্যে গরম কি জানি পড়তেছে, মানে যেটা ইমরানের মুখে দিয়ে পড়তেছে, বাস বোঝা যাচ্ছে না মুখ থেকে পড়তেছে কি জানি একটা। তো ও ভাবছে কি যে দুজনের মধ্যে বোধহয় মারামারি হয়েছে, মারামারি হওয়ার জন্য হয়তো বা একজন একজনের সাথে কথা বলছে না, এই কারণে বলছে না। ও বলতেছে যে কি ব্যাপার, তোদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বল আমাকে। ও এখন দেখতেছে যে শুধু হাতে না, ওর পুরো শরীর রক্তে ভিজে যাচ্ছে, এত স্পিডে রক্ত বেরোতেছে। সোহাগ ধারে আছে, ও কোনো কথা বলতেছে না। পরে লিটন বলতেছে দেখ না ইমরান কি হয়েছে, তুই দিকে তুই দাঁড়াচ্ছিস কেন, তুই করে মাসুদ, তাও কোনো কথা বলতেছে না, ও দাঁড়ায় আছে ওখানে ভয়ে একেবারে পুরো। লিটনের অবস্থা খারাপ যে কিছু একটা সমস্যা হয়েছে এখানে। তো কোন রকম মানে হাতটা ছাড়াই মানে দৌড় মারে বাজারের দিকে। বাজারের মানুষ তো অনেক। সোহাগ কোথায় তখন? সোহাগ সামনে দাঁড়িয়ে। আচ্ছা, আর ইমরান তো যে রক্ত মুখ দিয়ে মানে জাস্ট দৌড় মারার সময় লিটন পিছনে ফিরে তাকে দেয় যে মানে ইমরান মানে মাটির দিয়ে পড়ে যাচ্ছে, মানে ওর পুরো মুখ দিয়ে মানে সমানে রক্ত, মানে যেমন পানি যেমন বের হয় না স্রোত, সেভাবে রক্ত পড়তেছে রাস্তার মধ্যে। ও দৌড়ে মানে বাজারে যায়, দেখে গিয়ে যে মানে বাজারে মানে দু একজন এখনো যাক না, কে বলে যে ইমরানের কি জানি হয়েছে, মানে এটা বললে মানে ও মানে ওখানে পড়ে যায়। বাজারে যারা ছিল তারা মানে দুই তিনজন মানে তখনই মানে লাইট নিয়ে, টর্চ নিয়ে, সাইকেল নিয়ে তখনই
রওনা হয়। রাস্তাটা পুরো ঘুরে একবারে, মানে চতুর্দিকে পানি নামতেছে তখন, মানে কোথাও দিয়ে যে পালিয়ে যাবে তার কোনো ওয়ে নাই, গেলে বাজারের দিকে যেতে হবে না তো সামনের দিকে। আর একটা মানুষ এত স্পিডে নিশ্চয়ই হাঁটে না যে সাইকেল তাকে ধরতে পারবে না, দ্রুত চালা অনেক দূর পর্যন্ত তারা গিয়ে দেখছে, লাইট মেরে দেখছে কোথাও এক ফোঁটা রক্ত দাগ পায় নাই। আচ্ছা, তারা আবার ফেরত আসলো, দেখলো যে ও সেখানেই পরে আছে ওইভাবে, বাট ওর শরীরে মানে ওর শার্ট পুরো রক্তে ভিজে গেছে, লুঙ্গি টুঙ্গি মানে বসে টাটকা রক্ত একেবারে টাটকা রক্ত। তাহলে রক্তটা কোত্থেকে আসলো? কোনো বৃষ্টিও হয় না যে রক্তটা মুছে যাবে। এবং নিশ্চয়ই লিটনের গায়েও কোন রকম কোনো ক্ষত পাওয়া যায়? কোনো ক্ষত নাই ওর গায়ে, জাস্ট ও খালি একটা কথা বলতেছে যে ইমরানের কি হয়েছে, ইমরানের বাচ্চা। এরকম মানে গোলমাল শুরু হওয়ার পরে অনেক রাতে আমাদের বাড়ি উঠায় নিয়ে আসা হলো ওকে। ও মানে বলতেছে বাড়ি উঠায় নিয়ে আসার পরে তো একটু পরে আবার ওই যে লিটন আর ইমরান আইছে, কি হয়েছে এখানে, আমরা তো একসাথে মাছ ধরতে গেলাম। ও ওদেরকে দেখে মানে আরো ভয় পেতেছে, মানে লিটন আরো ভয় পেতেছে এখন। তো মানে সবাই বলতেছে যে মেন ঘটনা কি, তো মেন ঘটনাটা বলে যে এই ঘটনা চাক্ষুষ কোন প্রমাণ কেউ পাইনি, ওখানে কোনো রক্ত ছিল না। ওর শরীরে রক্ত কোত্থেকে আসলো? ওর পুরো শরীরে কোনো ক্ষত নেই। তো আমরা সবাই, সোহাগ কোথায়? সোহাগ ওই পাশেই, ওরাও মানে হতবাক ওর অবস্থা দেখে, কারণ ওরা আলাদা হয়ে গেছিল, ওরা আলাদাই মাছ ধরতে ছিল, মানে চিল্লাচিল্লি শুনে ওরা ছুটে আসে। প্রতিদিনের থেকে আলাদা কিছু আসলে ঘটেনি না, মানে নিয়ম মতে ওরা আলাদা ভাবে মাছ ধরতে ছিল। কি একটা অবস্থা, আমি নিজেও দেখছি যে ওর মানে একবার পুরো মানে হাত শরীর রক্তে ভরা, মনে হচ্ছে যে ওর নিজেরই মানে শরীরে কিছু একটা হয়েছে। ওর শরীর থেকে যখন কাপড় খোলা হয় ওর শরীরে একটা স্পট নেই, কাটা ছেঁড়া কিচ্ছু নেই, কিন্তু রক্তের রক্ত। পরদিন থেকে মানে ওর অবস্থা খারাপ হতে শুরু হলো, আস্তে আস্তে শারীরিকভাবে খারাপ হতে শুরু করলো। আর ও মানে কেমন একটা আবল তাবল বলা শুরু করলো। ও শুধু একটা কথাই বলে যে ইমরান আসে রাতের বেলা, আয়শা বলে যে চল মাছ ধরতে যাবো আজকে। এই সেদিনের পর থেকে ইমরান আর সোহাগ মাছ ধরতে চায় না। ওই ঘটনার পর থেকে গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ঘটনাটা। গ্রামের মানুষের আবার একটু কবিরাজি বিশ্বাস বেশি, মানে নানান জায়গায় মানে কবিরাজ দেখানো শুরু করলো। অনেক কবিরাজ অনেক কথা বলে, বাট কিচ্ছু হচ্ছে না। ওর অবস্থা দিন দিন খারাপ হতে হতে মানে একেবারে শুকায়া একটা সময় মনে হচ্ছে ওর হাড্ডি মাংস এক হয়ে যাচ্ছে, মানে চুষা মানে মনে হয় যে কিছু একটা খেয়ে ফেলতেছে ওর শরীর থেকে। মানে খাওয়া দাওয়া করতে পারতেন না? খাওয়া তো টুকটাক করতে পারতো, তো ভালো মানে ওকে পাতলা জাতীয় খাবার খাওয়াতে হতো। আচ্ছা, যেহেতু তখন পানির একটা ব্যাপার স্যাপার ছিল চতুর্দিকে, আর আমাদের গ্রাম থেকে মানে উপজেলায় কোনো একটা ভালো হসপিটালে যাওয়াটা তখন মানে খুব ব্যাপার স্যাপার ছিল। অনেকের ধারণা ছিল ভালো হয়ে যাবে, ভালো হচ্ছে। এরকম করতে করতে তো অবস্থা অবনতি ঘটতে থাকে আস্তে আস্তে। এমন সময় হঠাৎ এক রাতে মানে লিটনের মার চিল্লাচিল্লি শুরু হলো, লিটন ঘরে নাই। এই অসুস্থ অবস্থায় মানে ওর এমনটা অবস্থা ছিল যে বিছনা ছেড়ে কোথাও যেতে পারতো না। লিটন নাই, লিটনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন প্রায় রাতের শেষের দিকে, কোথাও নাই লিটন। আমরা তো বাড়িতে যতগুলো পুরুষ মানুষ ছিলাম বের হলাম, কিন্তু কোথাও লিটন নাই। মানে আমাদের বাড়িটার চতুর্দিকে তখন পানি ছিল, নৌকা নিয়ে বেরোতে হতো, কোথাও পেলাম না ওকে। টের পাওয়া গেল কিভাবে যে লিটন নেই এত গভীর রাতে? মা তো রাতে ওর ঘরে ঢুকে দেখে যে মানে রুমের মধ্যে মানে খাটের মধ্যে নাই, ওর ভিতরতে দরজা লাগানো, জানলা লাগানো, ও যে বের হবে বেরোনোর তার কোনো রাস্তা নেই দরজা জানলা বন্ধ থাকলে। ওনার মা কিভাবে ঢুকলেন ভিতরে? গ্রামের বাড়িগুলোতে হয় কি, একটা মানে টিনের ঘর থেকে পাশাপাশি 2 রুম থেকে মাঝখানে একটা বেড়ার মতো দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, 2 রুমে 2টা দরজা থাকে বাইরে বেরোনোর, কিন্তু মাঝখানে এক রুমে তো এক রুমে যাওয়ার জন্য কোনো দরজা দেওয়া থাকে না। আচ্ছা, বের হওয়ার যে 2টো দরজা থাকে, কিন্তু 2টো দরজাই বন্ধ একেবারে ভিতর থেকে। কিন্তু লিটন ঘরের ভিতর নাই, লিটন ঘর থেকে বের হয়েছে। আর ওর যে শারীরিক অবস্থা, ও উঠতে পারতো না বিছনা থেকে, হাড্ডি মাংস এক হয়ে গেছিল একেবারে। তো যাই হোক, আমরা মানে সারাদিন খুঁজে পেলাম না। রাতের বেলা মানে পাশের বাড়ির এক আত্মীয়, সে মানে মাছ ধরতে বের হয়, একটু দূরে একটা ডোবার মধ্যে কচুরিপানার মধ্যে লিটনকে পায় মৃত অবস্থায়। মানে একেবারে বোঝা যাচ্ছে কেউ মানে খুব চাপ দিয়ে ওকে মারছে, মানে ঘাটটার মানে মনে হচ্ছে যে খুব খারাপ অবস্থা। এমনিতে তো মরার আগে মানে একবারই খুব খারাপ অবস্থা ছিল ওর। যাই হোক, বাড়ির মধ্যে একটা শোকের মাধ্যম সৃষ্টি হলো যে আসলে মারা গেল, কেমন দিন ব্যাপার, মানে ঘর থেকে নাই হয়ে গেল, মানে সবার মধ্যে কেন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। মানে একটা মানে মৃত্যু হলেও একটা ধরন থাকে মৃত্যুর। দরজা বন্ধ, বেরোলো কিভাবে? লাশ পাওয়া গেল, বাড়িতে আনা হলো। আত্মীয় স্বজন যারা খবর পেল, তারা অনেক দূর দূরান্ত আত্মীয়, পানির মধ্যে দিয়ে আসতো, একটু কষ্ট। তারপর যথাসময় সবাই আসলো। তো এটা করতে করতে দেখা গেল যে প্রায় বিকেল হয়ে গেল। আচ্ছা, সবচেয়ে অস্বস্তিকর যে ব্যাপারটা সৃষ্টি হলো সেটা হচ্ছে তীব্র গন্ধ। মানে একদিনে একটা লাশের মধ্যে এত গন্ধ কোত্থেকে আসলো? মনে হচ্ছে যে এটা মনে হয় 10-15 দিন ডুবানো ছিল, এরকম একটা অবস্থা। মানে একটা তীব্র পচা গন্ধ, অনেক আতর দেওয়া হয়েছে। আতর আর লাশ পচার যে গন্ধটা, দুটো গন্ধ মিক্স হবে আর তীব্র হয় মানুষের নাকের মধ্যে, কেউ সামনে যেতে পারতেছে না। তো যাক, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসলো, এসে মানে দেখলো মুখ তো দেখা কিছু নাই, মানে মুখ আর বিভৎস অবস্থা, চোখ মুখ মানে একেবারে নাই অবস্থা, মানে সাদা মাদা হয়ে বিভৎস একটা মুখ। যারা দেখছে তারা নিজেরাই ভয় পেয়ে গেছে দিনের বেলা। তো
কবর দেওয়া নিয়ে একটা জটিলতা সৃষ্টি হলো। সেটা হচ্ছে আমাদের কবরস্থানের মধ্যে তখন পানি ছিল। আচ্ছা। কোথায় কবর দেবে? পাশে বাজারের একটু দূরে একটা টিলার মতো একটা জায়গা ছিল, ওখানে মানে কোন রকম মানে কবর দেওয়ার মতো একটা ব্যবস্থা করা হলো। আচ্ছা। আমার মনে আছে যে জানাজারা যখন পড়ানো হয় তখন মানে একেবারে সন্ধ্যা ঘনিয়ে আমাদের বাজারের ওই একমাত্র পাকা সড়কটার দূরে খাটিয়াটা রেখে জানাজা পড়ছে। আমি নিজেও ছিলাম সেই জানাজায়। জানাজা পড়বো, যে যার মতো চলে গেল, লাশ যে দাফন করবে, মানে মানুষের মধ্যে এত একটা ভয়, একটা মানে আতঙ্ক, গ্রামের মানুষ তো এগুলো মানে খুব বিশ্বাস করে একেবারে। যে যার মতো চলে গেল, যাক ওকে দাফন করা হলো। দাফন করার পরে মানে একটা প্রবলেম সৃষ্টি হলো। সেটা হচ্ছে যে মাঝে মাঝে মানে সেই মানে যে গন্ধটা, সেই গন্ধটা মনে হতো যে বাড়ির মধ্যে ঘুরপাক খেত। রাতে যারা বের হতো, আচ্ছা, একটা গন্ধ মানে খুব দ্রুত এসে নাকে ধাক্কা দিয়ে চলে যেত। আচ্ছা। কিন্তু এতদিনও গন্ধটা থাকার কথা না বাসার মধ্যে। এর মধ্যে লিটনের মা হঠাৎ করে একদিন বললো যে গতকালকে রাতে লিটনকে দেখতে পেয়েছে, সেখানে তাকে গোসল করানো হয়েছে। সে দেখছে যে লিটন সেখানে বসা রাতের বেলা, তার সেই বিবশ মুখ, সে বসে তার মার দিকে এমনি তাকায় রয়েছে। এটা দেখার পর মানে তার মা প্রচন্ড ভয় পেয়েছে। সে আর বের হয় না ঘর থেকে, দরজা থেকে বেরোতে গিয়ে দরজা আবার লাগাই দেয়। পরে এটা শোনার পর তো আমাদের বাড়ির মধ্যে এমন একটা অবস্থা যে কোনো প্রয়োজনেও কেউ বেরো না সন্ধ্যার পরে। মানে একটা মানুষ যে কি একজনকে নক করবে কোন দরকারে, ভয়ে সে আর খুলবেন এমন একটা অবস্থা। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে গিয়ে মানে লিটনের এক দুঃসম্পর্ক ভাই আসে। এসে সে লিটন যে রুম থেকে মানে নিখোঁজ হয় আর কি, যে ঘর থেকে, তো যেহেতু দুটো রুম, তাকে তো ওই রুমে ঘুমাতে হবে। তো সে ওই রুমে ঘুমায়। ঘুমানোর রাতের কোন একটা টাইমে তার মানে ঘুম ভেঙে যায়। সে তাকাতে দেখে যে লিটন জানালার মধ্যে দাঁড়ায় আছে এবং সে পানি চাচ্ছে তার কাছে, পানি দে পানি। সে মানে সে তো জানে যে লিটন মারা গেছে, এবং অবাক করার বিষয় যে সে বিভৎস মুখটা জানলার ফাঁক দিয়ে মানে মাথাটা ঢুকিয়ে ফেলে এমনটা অবস্থা যে পানি দে পানি। তো সে মানে অনেক পিছনে চলে গেছে এবং সে চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন উঠে গেছে। উঠে মানে খোঁজ খবর করে, কেউ তার ভয়ে তো আর কেউ বের হয় না, সবাই যার যার মানে জানলা দিয়ে সে মানে চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে যে কি হয়েছে এই সেই। লিটনের মা শুধু কাঁদতেছে আর বলতেছে যে কি হইতেছে কিছু বুঝতেছি না। তখন হলো কি, আমাদের যে বড় হুজুর 2 গ্রাম দূরে যে খুব বড় হুজুর, তার কাছে যাওয়া হলো এবং সে বলতেছে লাশটা যখন বাড়িতে ঢুকানো হয়েছে তখন নিশ্চয়ই খারাপ কিছু একটা ঢুকে গেছে বাড়িতে। সেই ভয় দেখাচ্ছে বিভিন্ন ভাবে, লিটনের রূপ ধরে কখনো বা অন্য ভাবে, সেই ভয় দেখাচ্ছে। মানে ভয়। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। এ পর্বে আমাদের যাত্রা সঙ্গী অন দ্য স্পটে বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করেছেন রাজন, সোহান এবং পার্থ। আমি আরজি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বাররা সুমন ও রেহান অন দ্য স্পট এবং সাউন্ডে লোবান। আমাদের রেসিপিটা আগের মতোই থাকছে, শুধু জানালাটা আমরা একটু বেশি খোলা রাখতে বলবো। ডর শুনতে হলে ডরের রেসিপি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সম্ভব হলে নির্জন একটি জায়গা বেছে নিন। ঘরের মধ্যে হলে একা একা শোনার চেষ্টা করুন। কাছের বন্ধুটিকেও রাখতে পারেন। ঘরের অন্ধকার হওয়ার ব্যবস্থা নিশ্চিত করুন। লাইটটি নিভিয়ে দিন এবং জানালা খোলা রাখুন। শুনশান নীরবতা ডরকে অন্যরকম একটা মাত্রায় নিয়ে যাবে। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে। ডর। বড় হুজুরকে বলতেছে লাশটা যখন বাড়িতে ঢুকানো হয়েছে তখন নিশ্চয়ই খারাপ কিছু একটা ঢুকে গেছে বাড়িতে। সেই ভয় দেখাচ্ছে বিভিন্ন ভাবে, লিটনের রূপ ধরে কখনো বা অন্য ভাবে। আমি এই প্রথম আমার লাইফে আমি বাড়ি যে বন্ধ করে সেটা দেখলাম যে 4 জন হুজুর, বাড়ির চতুর্দিকে পানি, বাট তারা আজান দিয়ে ডুব দিয়ে যে মানে যে শিশির মধ্যে যে মানে লেখাটা সেটা এবং ওই যে লোহার একটা গজ্জাল টাইপের কি যেন একটা, এগুলো মাটির মধ্যে পুঁতে দেয়। 4 জন মানে হুজুর চতুর্দিকে আজান দিয়ে বাড়ি বন্ধ করা হলো। আচ্ছা। পরে বাড়ি বন্ধ করার পরে আর মানে তেমন কোনো ঘটনা ওরকম ভাবে ঘটেনি। পরিবারের সাথে ওই ধরনের কোনো ঘটনা আর কোনো ঘটনা ঘটেনি। আমরা তারপর প্রতি ঢাকা চলে আসি। অবশ্য আমি আর শুনিনি এরকম কোনো ঘটনা। ওকে, সোহান ভাই, আপনার কাছ থেকে ডর টিম অনেকগুলো গল্পই নিয়েছে এবং সবগুলো গল্পই তাদের কাছে ভয়ঙ্কর লেগেছে। আপনার কাছে একটা স্টোরি বোধহয় ডর টিম নিয়েছিল যেখানে কোন একজন বয়স্ক মানুষের সাথে কিছু একটা ঘটেছিল। সেই স্টোরিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন কি? হ্যাঁ, এটা আসলে আমি শুনে হচ্ছে আমার এক বড় ভাইয়ের বন্ধুর থেকে। ওনার নাম হচ্ছে শাহ আলম। ওনার সাথেই ঘটনাটা, উনি মানে এটার প্রত্যক্ষদর্শী। অনেক আগের ঘটনা এটা। উনি তখন ছোটই ছিল একটু। তো ওনার দাদা খুব অসুস্থ ছিলেন। ওনাকে দেওয়া হতো ওনার দাদার সাথে ঘুমানোর জন্য। আচ্ছা। পাশাপাশি দুটো মানে সিঙ্গেল বেডের খাট দুটো। এক পাশে দাদা ঘুমাতো, এক পাশে ঘুমাতো হচ্ছে ওই শাহ আলম ভাই। আচ্ছা। তখন শীতের সময় ছিল, একেবারে ঠান্ডা একেবারে। একদিন রাতে মানে শাহ আলম ভাইয়ের মানে খুব গরম লাগতেছে, মানে সে মানে শীতের রাতেও মানে তার খুব গরম লাগতেছিল, মানে এত গরম যে তার মানে ঘুম ভেঙে যায় একেবারে। আচ্ছা। সে চোখ মেলে হালকা ভাবে তাকিয়ে দেখে কি কালো কি যেন একটা মানে একেবারে মানুষের মতো তার দাদার মাথার ঠিক কাছে দাঁড়িয়ে। এটা দেখার পর সে মানে যেহেতু ঘুম হচ্ছে তাকে ঘুমিয়ে গেছে। সে পরের দিন ভাবলো এটা বোধহয় স্বপ্ন টপ্ন হবে।
পরদিন সে আর এটা নিয়ে অতটা মাথা ঘামানো না। পরদিন রাতেও সে মানে একই অবস্থা, তার মানে খুব গরম লাগতেছিল এবং সে মানে কোল্ড টাইম চোখ মেলে তাকা দেখে যে একই অবস্থা, দাদার মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, কিন্তু ঘরের ভিতরটা কিন্তু লাগানো। সে একটু সিরিয়াস হয়ে যায় ব্যাপারটা নিয়ে। তো সে চোখে কয়েক পলক ফেলতে ফেলতেই না জিনিসটা উদা হয়ে যায়, তার চোখের সামনে থেকে উদা হয়ে যায়। তো সে খুব সিরিয়াস হয়ে যায়। পরের দিন ব্যাপারটা তার ফ্যামিলি মেম্বারদের জানায়। আচ্ছা, তো জানার পরে কেউ অতটা গুরুত্ব দেয় না এগুলো, কি না কি দেখছে ঘুমের তালে। আর যার বিছানার সামনে দাঁড়িয়ে থাকতো জিনিসটা তো ঘুমাতো, সে তার সাথেও শেয়ার করা হয়নি এটা? সে অসুস্থ ছিল এমনিতে, তাকে জানানো হয় না এই বিষয়ে, সে খুব অসুস্থ ছিল। তো দ্বিতীয় দিন মানে শালম ভাই চিন্তা করে যে আজকে রাতে সে একটু জেগে থাকবে, একটু জেগে থেকে সে দেখবে যে কি আসলে জিনিসটা। তো সেদিন রাতে সে মানে মোটামুটি কম্বল মুড়ি দিয়ে মাথাটা একটু বের করে রাখে যে আজকে দেখবি সে কি। তো রাত বাড়তে থাকে, দেখে যে না কিছু না, সচরাচর যা অবস্থা তাই। তো সে যখন মানে ঘুমাতে যাবে, মানে তার মানে ঘুম একটা ভাব চলে আসছে, তন্দ্রা ভাব চলে আসছে। হঠাৎ সে শুনতে পাকি ক্যারকের করে জানলাটা খুলে গেল। ঠিক জানলাটা খুলতে তার মানে চোখ মানে বড় হয়ে গেল, সে মানে তার মানে ঘুম টুম চলে গেল যে কি হয়েছে এখানে। সে তাকা দেখে জানলা দিয়ে মানে কুন্ডুলি পাখি একটা ধোয়ার মতো যদি ঢুকে ঘরের ভিতরে, একটা কালো ধোয়া কুন্ডুলি পাখি আস্তে করে জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল এবং ঢুকে সেটা মানুষের অবয়বের মতো হয়ে আস্তে করে তার দাদার মাথার কাছে, একেবারে পুরো মাথার কাছে চলে আসলো। এবং সেটা জানি ফিস ফিস করে কি জানি বলতেছে। ফিস ফিস করে মানে ও মানে শোনার চেষ্টা করলো, বাট ও বুঝতেছে নাকি, মানে ফিস 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 করে মানে কোনো একটা কিছু পড়ছে, সে মানে বুঝতেছে না, মানে তার ভাষাটাও বুঝতেছে না এবং সে যে শুনতেছে মানে অতি স্পষ্ট না ব্যাপারটা। বাট সে খুব চেষ্টা করতেছে কি বলে শুনবে সে তো ভয় পেতেছে, একদিক দিয়ে তার ভয়, তারপর সে শোনার চেষ্টা করতেছে। দেখে যে সেটা আজকে না, সেটা ফিস ফিস করতে করতে সেটা করলো কি, সে মাথার কাছ থেকে সে আস্তে 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 পায়ের কাছে চলে আসলো, ফিস 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 করতে করতে পড়তে পড়তে। এটা দেখে সে প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। এটা নর্মাল কিছু না, প্রচন্ড ভয় পেয়ে যায়। সে মানে নিজেই মানে কখন জ্ঞান হারিয়ে ফেলে, নিজেও জানে না, প্রচন্ড ভয় সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে সে শুনতে পায় যে তার দাদা মারা গেছে। পরদিন যখন মানে দরজা ভেঙে মানে দেখা যায় যে ওনার দাদা মারা গেছে এবং সেন্সলেস অবস্থায়। তো পরবর্তী যখন জ্ঞান ফিরে তখন ওকে জিজ্ঞেস করে যে রাতে কি করছিল। ও গত 2 দিনের ঘটনাটা আগে বলে। যারা ছিল মানে প্রত্যক্ষদর্শী তারা জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি, মানে যে তুমি তো 2 দিন সেন্সেস নাই, গতকালকে হয়ে গেল, কি হয়েছিল গতকালকে এরকম। তো সে বললো যে যখন মানে সেই জিনিসটা পায়ের কাছে যায়, কি যেটা পড়তে পড়তে পায়ের কাছে, এবং পায়ের কাছে গিয়ে হঠাৎ সেটা মানে মাথা ঘুরিয়ে মানে শালম ভাইয়ের দিকে তাকিয়ে ফেলে এবং সেটার চোখ দুটো ছিল জ্বলন্ত টকটকে লাল। মাই গুডনেস, মানে শেষের দিনে এতদিন তো উনি লুকিয়ে লুকিয়ে ওই জিনিসটাকে অবজার্ভ করতো, শেষ দিন উনি যে দেখছে সেটা ওই জিনিসটাও দেখে ফেলে। হ্যাঁ, সেটা মানে ওটা ওর দিকে মানে এক দৃষ্টি তাকিয়ে থাকে শালম ভাইয়ের দিকে এবং সেটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। তো এটা বলার পর মানে যাই হোক, দাদার লাশ বাড়ির কাছেই মানে স্থানীয় যে কবরস্থান সেখানে মানে দাফন করা হয়। যাই হোক, পরিবারের মধ্যে একটা মানে শোক, তার মধ্যে আবার এই ঘটনাটাও বললো নাকি মানে অনেক রকম কথা বলতেছে। তো যেদিন মানে দাফন করা হয় সেদিন মানে সন্ধ্যার কাছাকাছি বিকেল দিয়ে শালম ভাই মানে ফিরতেছিল, বাসায় ফেরার পথে মানে কবরস্থানটা পড়ে। তো ঠিক সন্ধ্যার আগ দিয়ে সে কবরস্থানের কাছাকাছি দিয়ে আসতেছিল, হঠাৎ তার চোখ চলে যায় কবরস্থানের দিকে। সে দেখে যে মানে সে কবরস্থান সেই মাথার কাছে সে কালো শেরোটার মতো দাঁড়িয়ে আছে। এবং তার দাদার কবরের কাছেই, তার দাদার কবরের কাছে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর মানে সে মানে প্রচন্ড ভয় পেয়ে যায়, মানে যেটা ভয় পেয়ে সে মানে বাসায় চলে যায়। বাসায় কি সবাইকে বলে, এবার সবাই মানে সিরিয়াস হয়ে যায় ব্যাপারটা নিয়ে, যে ব্যাপারটা কি, কি হচ্ছে, মানে আর কেউ দেখতেছে না, একই দেখতেছে। পরে যে স্থানীয় যারা হুজুর আছে তাদের সাথে আলাপ করে, তো হুজুররা বলে যে আসলে এটা হয়তো কিছু একটা এমন যেটা মানে আগে দেখে হয়তো সংকেত দিতেছিল আপনাদের পরিবারে কেউ মারা যাবে, কেউ মারা যাবে। হয়তো সে যে মানে ফিস করে যা বলতো, হয়তো চাইতো যে শালম ভাইয়ের দাদা ওনাকেই হয়তো একটা সাবধানতা বাণী বা কোনো কিছু একটা ওয়ার্নিং দেওয়া যে তোমার সময় হয়ে গেছে, এই ধরনের কিছু কি হতে পারে, হয়তো। বাট আসলে ব্যাপারটা মানে প্রচন্ড শালম ভাই মানে এরপরে মানে অনেকদিন অসুস্থ ছিল, প্রায় প্রচন্ড ভয় পেয়ে যায় ব্যাপারটা নিয়ে। সে এটা পরবর্তীতে সে অনেকদিন পরে সেটা শেয়ার করে। আচ্ছা, আসলে এর পরবর্তীতে আমি আর জিজ্ঞেস করিনি যে তার ফ্যামিলিতে এরকম আর কোনো ঘটনা এরকম ঘটছে কিনা। আমি আর তার সাথে দেখা হয়নি আমার অনেকদিন, আমি জিজ্ঞেস করিনি। হয়তো দেখা হলে জানতে পারবো হয়তো যদি কোনো ঘটনা ঘটে থাকে এরকম। আসলে সাধারণত দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই দেখা যায়, এটা হয়তো অনেকেই দেখেছে আমাদের শ্রোতাদের মধ্যে, যে মৃত্যুর সময় অনেকেই মানুষ এটা ওটা দেখতে পায়। যে যার স্ত্রী মারা গেছে সে হয়তো বলে যে আমার বউ আসছে আমাকে নিতে, যার বাবা মারা গেছে সে দেখা এই আব্বা আসছে আমাকে নিতে আসছে, তোমরা সরো বসতে দাও। এই ধরনের কথাবার্তা অনেকেই মৃত্যুর আগে আগে বলে। অনেকে স্বপ্ন দেখে মৃত কেউ একজন তার কাঁথা কিংবা পায়জামা কিংবা পাঞ্জাবি ধরে টান দিচ্ছে বা গায়ে পরা কাপড়টা ধরে টান দিচ্ছে বা তাকে আয় আয় বলে ডাকছে। এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে এবং এগুলো কিন্তু মৃত্যুর আগে আগেই মানুষ দেখে। কোনো না কোনো ভাবে মানুষের ব্রেইন কিন্তু টের পায় হয়তোবা যে তার সময় শেষ হয়ে এসেছে।
এই জিনিসটা যদি অন্য কোনো কিছু দিয়ে বোঝানো হয় তাকে, এমন যদি হয় যে প্রকৃতি কোনো না কোনো ভাবে অশরীরী ভাবে প্রত্যেকটা মানুষকে বোঝাচ্ছে, কাউকে পাঠাচ্ছে যে তুমি তাকে বলো যে তোমার সময় হয়ে এসেছে, বাই চান্স, আমি এটা হাইপোথেসিস হিসেবে বলছি, এমন কি হতে পারে না যে শাহ আলম ভাই কোনোভাবে ওই ওয়ার্নিংটা সাক্ষী হয়ে গেছে, কোনো একভাবে ওই সময়টাতে সে দেখে ফেলতে পেরেছে যেটা আর কেউ কখনো দেখে না, শুধুমাত্র যেই মানুষটা মৃতপ্রায় অবস্থায় আছে একমাত্র সেই দেখতে পাওয়ার কথা। হ্যাঁ সেটাই, আমরাও মানে সেটা অনেক ভাবি যে অনেকেই হয়তো এরকম দেখে, হয়তো আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন, বাট মানে শাহ আলম ভাই যেটা বললো সেটা মানে একটা কালো একটা অবয়ব তার কাছে হয়তো তাই, কিন্তু যে দেখতে পাচ্ছে সে যাকে বলা হচ্ছে ফিসফিস করে কিছু, সে তো স্বপ্নে হয়তো অন্যরূপ দেখতে পাচ্ছে। হ্যাঁ এটাও হতে পারে, তাই না? সো উই নেভার নো। আসলে এমন কিছু ঘটনা পৃথিবীতে ঘটে যায় যেটা একমাত্র যার সাথে ঘটে তার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য, বাকি সবার জন্য অনেক 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 বেশি অবিশ্বাস্য। কিন্তু আমরা অবিশ্বাস করতে পারি না, আমরা বিশ্বাসও করতে পারি না। এই কারণে মাঝে মাঝে বলি যে বিশ্বাস, অবিশ্বাস আর বিজ্ঞান, এই তিনটা জিনিসের মাঝখানেই কোথায় যেন ডরের জায়গাটা আটকে যায়, যে কারণে আমরা কোনো কারণ ছাড়াই ভয় পেতে কিন্তু ভালোবাসি সবাই। যাই হোক, থ্যাংক ইউ সোহান ভাই, এত অসাধারণ কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি এরকম আপনার সাথে আর ঘটবে না। আসলে আমিও ডরকে আসলে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আসলে আমার প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। সবচেয়ে বড় কথা আসলে যার সাথে ঘটনাটা ঘটে তো সেই বোঝে যে আসলে কি ঘটে যেতে হয়েছে। হয়তো আমরা যেটা দেখি না সেটা বিশ্বাস করতে চাই না, বাট যে যেটা দেখে ফেলে সেটা তার বিশ্বাস করতেই হবে, করতেই হয়, এবং সেটা নিয়ে পরবর্তীতেও তাকে ভয় পেতেই হয়, কারণ সে জানে যে সে সত্য দেখেছে। সেটাই তো আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল ডরে অনেকেই অনেক রকম ঘটনা নিজেদের সাথে ঘটে যাওয়া বা অন্য কোথাও ঘটে যাওয়া অনেক ঘটনাই বলতে আসে। আমাদের সাথে আজকে এমন আরেকজন আছে যে আমাদের সাথে আগে একবার ছিল এবং কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিল, এবং দুর্ভাগ্যজনকভাবে কিন্তু ডরের জন্য ভাগ্যজনকভাবেই তার সাথে আরো কিছু ঘটনা ঘটেছে বা কোনো একজনের সাথে ঘটেছে যা সে খুব ভালোভাবে জানতে পেরেছে এবং নিজেও তার কিছুটা হলেও প্রমাণ পেয়েছে। কেমন আছো পার্থ? এতো আছে ভাইয়া। তাহলে তোমার সাথে ঘটনাটা কোথায় ঘটে সেটা দিয়ে শুরু করি। ঘটনাটা আসলে ঘটে ঠিক আমার সাথে না, আমার ছোট মামার সাথে। ছোট মামা থাকেন কুমিল্লায়, ওনার পোস্টিং এখন। ওনার সাথে যে ঘটনাগুলো কিছু ঘটে সেইটাই আমি একটু শেয়ার করছি। আচ্ছা। ঢাকা থেকে কুমিল্লা যেতে শাসনগাছি নামের একটা জায়গা পড়ে। আচ্ছা। ওইখান থেকে জাস্ট বাম দিকে একটা রাস্তা চলে যায়, ওই রাস্তাটা সোজা গেলে কিছু দূর গেলে রানীবাজার নামে একটা জায়গা পড়ে। আচ্ছা। এই রানীবাজারে একটা জায়গা আছে। আচ্ছা। বাসাটার দেখা যায় গার্ড হিসেবে অনেকজনই আছেন, কিন্তু ওখানে দেখা যায় মানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অনেক ধরনের আদল টাইপের, কখনো নুপুরের শব্দ, এই ধরনের বিভিন্ন ধরনের হয় ছায়ামূর্তি বা কখনো অদৃশ্য টাইপের বিভিন্ন জিনিস বা অনুভব করেন আর কি। আচ্ছা। ছোট মামার সাথে যেটা ঘটে সেটাই ফার্স্টে বলি প্লিজ। ছোট মামা রাতে হচ্ছেন একবার জাস্ট ফোনে কথা বলার জন্য বাইরে গেছিলেন। বাসাটার প্লেসটা হচ্ছে এরকম, ফার্স্টে যদি ঢোকা যায়, ঢুকতে যেই বিশাল একটা গেট ধরে সোজা গেলে একদম ফ্রন্টেই পড়ে হচ্ছে, এটার ঠিক পিছনেই আছে হচ্ছে একটা পুকুর, বেশ বড়সড় একটা পুকুর, ওখানে বসারও কিছু জায়গা আছে। এর ঠিক একটু আগে বাম সাইডের দিকে কিছু গ্যারেজ আছে, আর তার ঠিক আগের দিকে যারা আর কি গার্ডে থাকেন ওই সব জায়গায় থাকেন আর কি। তো ওখানে 3টা গ্যারেজ আছে, এখনো গাড়ি রাখা হয় ওখানে। তো মামা একদিন রাতের বেলা ওরকম থাকার জায়গা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে গ্যারেজের ওইদিকে গেছেন আর কি। আচ্ছা। যেতে ধরে হঠাৎ করে খেয়াল করলেন যে বেশ কিছু শব্দ হচ্ছে আর কি, শোঁ শোঁ করে বাতাসের মতো শব্দ। তো মামা ফার্স্টে মনে করলেন ঝড়টর হচ্ছে বোধহয় বা এই ধরনের, কিন্তু জাস্ট উনি ফোনেই কথা বলছিলেন। পরে যেটা খেয়াল করলেন যে ওনার গায়ে কোনো বাতাস লাগছে না, কিন্তু চারপাশে মনে হচ্ছে সব লন্ডভন্ড হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু ওনার গায়ে কোনো টাচ লাগছে না, ওনার গায়ে কোনো বাতাস বা কোনো কিছুই ওনার লাগছে না, ওনার শুধু মানে ভিতর থেকে একটা গরম লাগছে, মানে ওয়েদার যেরকম আর কি। কিন্তু বাতাসের শব্দে মনে হচ্ছে যে মানে কাল বৈশাখী ঝড়ের মতো যেরকম অবস্থা হয় সেই রকম একটা অবস্থা। মামা এখন ফার্স্টে খেয়াল করেনি, তো পরে যখন বুঝলেন তখন যে দিক থেকে সাউন্ডটা আসছে সেদিকে তাকিয়ে দেখেন 3টা গ্যারেজের মধ্যে মাঝের যে গ্যারেজটা, সেই গ্যারেজের যে দরজাটা আছে, দরজাটা বেশ জোরে সোরে মানে বাড়ি খাচ্ছে আর কি। আচ্ছা। বাড়ি খাচ্ছে মানে মনে হচ্ছে যে ভেঙে যাবে এই ধরনের একটা অবস্থা। উপরে চাল দেওয়া আছে, টিনের চালও মনে হচ্ছে উড়ে যাবে এই ধরনের একটা অবস্থা, কিন্তু কোনো বাতাস নেই। মানে বাতাস আছে কিন্তু স্পেসিফিক ডানে একটা আরেকটা গ্যারেজ, বামে আরেকটা গ্যারেজ, এই 2টা গ্যারেজে কোনো কিছুই হচ্ছে না।
ইভেন আশপাশে যে গাছপালা আছে ওখানে নারকেল গাছ আছে, তারপর আরো বিভিন্ন ছোটখাটো গাছ আছে আর কি, কোনোটাতেই কোনো বাতাস লাগছে না। শুধু ওই একটা গ্যারেজে, শুধু ওই স্পেসিফিক ওই একটা গ্যারেজই মনে হচ্ছে যে এখনই ভেঙে যাবে বা এই ধরনের কিছু একটা। এত জোরে দেখে মনে হচ্ছিল ভিতরে কেউ আছে, মনে হচ্ছে জোরে জোরে বাড়ি দিচ্ছে এবং দরজাটা খুলে এখনই বের হয়ে আসবে, এই ধরনের একটা অবস্থা। তো আমি জায়গাটা দেখেছি, কিন্তু মানে ওখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে অন্যান্য গ্যারেজের স্ট্রাকচার এক ধরনের, টিনের চাল, তার নিচে কাঠ বা এই ধরনের দেওয়া, ওটার এরকম কন্টিনিউয়াস হতে হতে টিনের চালের ঠিক নিচের যে কাঠের একটা পাটাতন দেওয়া থাকে এগুলো কিছু নেই, জাস্ট মানে একটা নড়বড়ে হয়ে গেছে আর কি। এবং দরজাগুলো জাস্ট শুধু ওখানে লাগানো, মানে ওই গ্যারেজ যে গাড়ি রাখা যায় না, মানে এরকম একটা অবস্থা। পাশের দুটাতে কি তিনটা একই সময় বানানো? তিনটা একই সময় বানানো, এবং প্রায়ই এটা হওয়ার কারণে দেখা যাচ্ছে মানে গ্যারেজ, মাঝের গ্যারেজটা এরকম প্রায় নড়বড়ে হয়ে গেছে। এরপর মামার সাথে যিনি কলিগ, উনিও দেখেছেন যে একবার রাতের বেলা পিছনের যে পুকুরটা আছে ওই পুকুরে একবার উনিও এরকম বেশ রাতে, তো উনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, তো যাওয়ার পরে ওখানে যে বসার জায়গাটা আছে ওই বসার জায়গাতে উনি যে বসে আছেন, তো হঠাৎ করে যেটা দেখলেন সেটা হচ্ছে যে পুকুরের ঠিক অপোজিটে একজন মানে সাদা কালারের একজন পাঞ্জাবি বা আলখাল্লা টাইপের এই ধরনের একটা পড়ে আছেন আর কি, কিন্তু অনেক উচ্চ, মানে উচ্চতা এত বেশি যে মানে উপরের ফেসটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই ধরনের একটা অবস্থা, কিন্তু ঠিক পুকুরের ঠিক অপোজিটে। এইটা দেখে পরে উনি চলে আসছেন। আসার পরে উনি কিছু বলেননি আবার যে এরকম কিছু দেখেছেন বা কিছু, উনি জাস্ট মানে ভয়টা কাউকে প্রকাশ করেননি। কিন্তু পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে যে আরেকজন, ঠিক উনি ঢুকেছেন বাসার মানে থাকার জায়গাটায়, আর আরেকজন বের হয়েছেন। বের হয়ে উনি যেটা দেখলেন ওই বাড়ির যে ছাদটা আর কি, ওই ছাদের উপরে সেম ওই রকম বেশ লম্বা ধরনের এইরকম আলখাল্লা একটা পড়ে ওখানে দাঁড়িয়ে আছে কেউ একজন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পুকুরেরটা হয়তো ধরলাম যে অনেক সময় চোখের ভুল বা এই ধরনের হতে পারে, বা লাইট কিছু, অনেক সময় আমরা ভুলটা করে থাকি, কিন্তু ছাদের উপরে উনি সেম জিনিসটা দেখলেন। প্লাস হচ্ছে যে ওই রাতে ওখানে মানে টোটাল বাসাটা তালা দেওয়া ছিল, আর মেইন গেট পুরাটাই তালা দেওয়া ছিল, এবং ওখানে যিনি থাকতেন তিনিও সেই দিন সেখানে ছিলেন না। কাজেই ওখানে ঢোকার বা পরিদর্শনের কোনো কথাই আসে না। এবং আমি পরে জিজ্ঞেস করেছিলাম মামাকে যে এটা কি মানে সিঁড়ি কি বাহির দিয়ে আছে কিনা, যে কেউ যদি যেয়ে থাকে বা এই ধরনের, কিন্তু ওটার ছাদে যাওয়ার সিঁড়ি শুধু ভিতর দিয়ে, বাইরে দিয়ে কোনো সিঁড়ি নেই। ভিতরে যাওয়ার কোনো উপায় ছিল? ভিতর দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, এবং ছাদে যাওয়ার শুধু একটাই রাস্তা, সেটা হচ্ছে ভিতর দিয়ে। পুরা বাসায় ওইখানে তখন কেউ ছিল না। তো এসব ঘটনা ওনারা এখানে দেখার পরেও এখানে এখনো কি মানুষ থাকে? এখনো ওখানে থাকতে হয় আর কি, মানে জাস্ট ডিউটি হোক বা একটা পরিদর্শন বা যেটাই তাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে। হ্যাঁ, থাকতে হচ্ছে আর কি। এরকম মামার যে আরো কলিগরা আছেন, তো ওখানে যিনি থাকেন আর কি, ওনারদের এরপর মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে ভিতরের দিকে যাওয়া যায়, তাহলে ওখানে দেখা যাবে টোটাল রুম আছে 4 থেকে 5টা। আচ্ছা, তো ঢুকতে ধরেই হাতের ডান দিকে একটা রুম পড়ে আর কি। ওই রুমে এখন পর্যন্ত কেউ থাকতে পারে না, ইভেন মানে একা কেউ থাকতে পারে না আর কি। আচ্ছা, মানে সাথে যদি 2-3 জনও থাকে তাতেও দেখা যায় প্রবলেমটা হয়। হয়তো দেখা যায় মানে হয়তো ক্ষতি করছে না, কিন্তু ভয়টা এত ধরনের ভয়ঙ্কর হয়ে ওঠে যে মানে টিকে থাকাটাই মুশকিল হয়ে যায়, সৃষ্টি করে ছাড়ে। তো এর কি ধরনের ভয় দেখানো হয় তাদেরকে? ভয়টা দেখা যায় যে হয়তো রাতে সবাই আছে এখানে শুয়ে, তো যিনি থাকেন তিনি হয়তো খাটে আছেন, বাকিরা হয়তো মেঝেতে বা এই ধরনের কোনো জায়গায় আছেন আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে মাঝরাতে হঠাৎ করে হয়তো পাশে জগ আছে, জগটা হয়তো উঠে যে আরেক জায়গায় যে থেকে গেলেন, অথবা দেখা যাচ্ছে যে আরেকটা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে মাঝে মাঝেই যেটা শোনা যায় সেটা হচ্ছে যে মানে রুমগুলোর উপর দিয়ে নুপুরের শব্দ পাওয়া যায়, মানে ঠিক ছাদের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে এমন একটা মানে অবস্থা মনে হয়। মানে সব সময় এটা নাকি হয় যে প্রায়ই শোনা যায় যে সন্ধ্যার দিকে বা বেশ গভীর রাতের দিকে কেউ মনে হচ্ছে যে ছাদের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বা কোনো একটা কিছু উড়ে আর এক জায়গায় মুভ করে চলে যাচ্ছে, এটা চোখের সামনেই হয়ে যাচ্ছে। বাট ওখানে থাকতে থাকতে নাকি তাদের এমন একটা হয়ে গেছে যে মানে এটা হবেই, কিন্তু মানে যেহেতু থাকতেই হচ্ছে, কিছু আর কি বলার নেই।
কিন্তু ভয় থেকে তো তারা সরতে পারছে না। ভয় থেকে সরতে পারছেন না। ওখানে যে আরেকটা জিনিস আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে যখন ভালো কিছুর আসে আর কি, তখন আমি যেটা জানি সেটা হচ্ছে যে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর যদি একটু খারাপ ধরনের কিছু হয় সেক্ষেত্রে দেখা যায় একটু আবর্জনা ধরনের একটু দুর্গন্ধ, এই ধরনের গন্ধ পাওয়া যায়। কিন্তু ওনাদের যেখানে বললেন সেখানে হচ্ছে আপনি যদি ওইখানে যে কোনো সময়, সকাল হোক রাত হোক যে কোনো সময় হেঁটে যদি আপনি যেতে চান, তখনও দেখা যায় মানে আপনি অস্তিত্বটা অনুভব করতে পারবেন। মানে পাশ দিয়ে চলে গেলে কেমন জানি একটা গরম একটা ভাব বা একটা বাতাস এই ধরনের একটা লেগে যায়। আপনি তো ওখানে ছিলেন তাই না? আমি ওখানে ঠিক ছিলাম না, জাস্ট ওই কারণেই গেছিলাম যে জায়গাটা একটু দেখে আসার জন্য। আচ্ছা, আপনি কোনো কিছু টের পেয়েছেন? টের মানে কি, ওই জায়গাগুলো কিছুটা রেস্ট্রিক্টেড ছিল, মানে সব জায়গায় যাওয়াটা পসিবল ছিল না। বাইরের থেকে যতটুকু দেখা যায়, যেমন আমি গ্যারেজটা দেখেছি, আর হচ্ছে এপাশে আর একটা জানালা আমি দেখেছিলাম, সেটা হচ্ছে মানে মামারা যেখানে থাকতেন সেটার ঠিক একটা রুমের একটা জানালা। ওই জানালাতে মানে বেশ জোরে সোরে বাইর থেকে কেউ মানে আওয়াজ করছিল খোলার জন্য, এরকম একটা মানে সিচুয়েশন দাঁড়িয়ে গেছিল। পরে আমি জানলাটাও দেখলাম ভেঙে গেছে। যাই হোক, আমাদের খুব ইচ্ছা ছিল আমরা ঘরটার ভেতরে যাব, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে অনুমতি পাইনি। চলেন এক কাজ করি, আমরা একটু বাইরে থেকেই দেখে আসি ঘরটা দেখতে কেমন, বা সেই গ্যারেজটা। হ্যাঁ, সেটাই মনে হয় ভালো হয়। আচ্ছা, তো এইখানে তো আমরা চলে আসলাম, এটাই তো সেই বাড়ি তাই না? হ্যাঁ, এই যে বাড়িটা যেটা দেখছেন এটাই ছাদের উপর দিয়ে দেখা যাচ্ছে, যে মানে মাঝে মাঝে দেখা যায় আর কি, মানে এই কর্নারটা দিয়ে দেখা যায় সব সময় মাঝে মাঝে নুপুরের সাউন্ড, মানে কেউ হেঁটে যাচ্ছে এই ধরনের একটা আওয়াজ হয় আর কি। আচ্ছা, আর ওই গ্যারেজগুলো কোন দিকে? গ্যারেজগুলো ঠিক এই যে বাম দিকে। এই বাম দিকে গেলে আমরা গ্যারেজগুলো দেখতে পাবো তাই না? আচ্ছা, এখানে ওই যে নুপুরের শব্দ পাওয়া যায় বা কিছু, ওই সময় কি তৎক্ষণাৎ কেউ এই ছাদে উঠে এসেছিল? না, এটা নুপুরের শব্দগুলো দেখা যায় ম্যাক্সিমামই মাঝরাতের দিকে। তখন আর কেউ উঠে আসার সাহস করে না, কারণ অলরেডি তখন দেখা যায় এই যে ডান সাইডে যে রুমটা দেখছেন, এই রুমের ভিতরেই দেখা যাচ্ছে মানে কিছু একটা ঘটছে। এই রুমটার ভিতরে এই যে এখানে জগটা আছে, এই জগটা দেখা যাচ্ছে হয়তো মানে যে হয়তো আর একটা প্লেসে যে এই টেবিলটার উপরে যে পড়ছে, এই ধরনের এরকম একটা জিনিস ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এটা চোখের সামনে ঘটেছে কারো? একদম চোখের সামনে, হয়তো মাঝরাতে উঠে আপনি দেখছেন যে এইভাবে জগটা উঠে এইভাবে চলে যাচ্ছে, অথবা জগ থেকে কেউ গ্লাসে পানি ঢালছে, এই ধরনের। এগুলো দেখার পরে ওই রুমটাতে মানুষ থাকে কিভাবে, আমি তো এটাই বুঝতে পারছি। প্রথম দিকে আসলেই কেউ থাকতে পারেনি, কারণ ওখানে যিনি থাকেন তিনি প্রথম দিকে একা থাকতেন, 2-3 দিন, আর পরেই আর পারেননি। পরে সাথে তার মানে কাউকে না কাউকে নিতেই হয়েছে আর কি, কিন্তু নিয়েও লাভ হয়নি, কারণ এগুলো ঘটতেই ছিল। হয়তো তাদের মধ্যেকার নিজস্ব ভয় একটু কমেছে যে না, সাথে কেউ আছে, কিন্তু এটা একটু অস্তিত্ব টের পাওয়ানোটা বন্ধ হয়নি। এটা বন্ধ হয়, ওই অশরীরী কিছু যদি ওখানে থেকে থাকে, তার সাহস এতটুকুও কমেনি। না, এতটুকুও একদম কমেনি। ওখানে আপনি যে বাকি রুমগুলো দেখলেও দেখতে পারবেন যে রুমগুলো একটা থেকে আরেকটার মানে দূরত্ব বেশি না, কিন্তু বেশ ওয়াইড হওয়ার কারণে মানে কিছু একটা চলে গেলে বা মুভ করলে স্পষ্টই অনুভূত হয় যে মানে কিছু একটা চলে গেল, এই ধরনের। হয়তো আপনি চলে আসছেন, মেঝে হয়তো খুব শুকনা, অথবা দেখবেন যে ভেজা পায়ে কেউ চলে গেল, এরকম ছাপগুলো আপনি দেখতে পারবেন। বুঝতে পেরেছি, ছাপগুলো দেখা যায়। মাই গুডনেস, আমাদের জন্য খুব ভালো হতো যদি আমরা বাড়ির ভেতরে একটু যেতে পারতাম। হ্যাঁ, মানে আমিও হচ্ছে মানে জাস্ট রেস্ট্রিক্টেড এর কারণে পুরাটা ডিটেলস আমি বেশি ভালোভাবে দেখতে পারিনি। তারপরও মেবি এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, হয়তো গ্যারেজটা দেখে আসি। লেটস গো, আমরা একটু গ্যারেজটা দেখে আসি। এই যে ভাই, এই যে মাঝের যে গ্যারেজটা দেখছেন, এই মাথায় আপনি বলছিলেন হ্যাঁ যে এটারই তো পাটাতন নেই। এই যে টিনের চালের নিচে যে এই যে কাঠের ইয়েটা দেখছেন, এই দেখুন এই যে ইয়েটা নাই, মানে পাটাতনটা নেই। বাকিগুলোর কিন্তু আছে, কিন্তু নিচের যে কাঠগুলো, সেই কাঠের যে বেসমেন্ট একটা দরকার, এই বেসটা কিন্তু নেই। এবং দরজাগুলো একটু খেয়াল করে দেখেন যে মানে বেশ নড়বড়ে হয়ে আছে। আমি চিন্তা করছি যে এখানে মানে যারা থাকে পাহারা দেয়, মোটামুটি আমরা তাদেরকে প্রফেশনালি বলতে পারি। এই প্রফেশনাল পার্সনরা সাধারণত এইসব ব্যাপারগুলোতে এড়িয়ে যায় বা কোনো না কোনো লজিক বের করে পরবর্তীতে ভয় পায় না, কিন্তু এখানে তারা এখন পর্যন্ত আতঙ্কিত। এখন পর্যন্ত মানে ওখানে দেখা যায় যে রাতে এখন বের হতে গেলে মানে ওই জায়গাটুকুর মধ্যেই যদি কেউ বের হতে যায়, দেখা যায় হয়তো 2-3 জন সাথে নিয়ে যেতে হয়, কিন্তু 2-3 জন সাথে নিয়ে গেলেও ওই যে বললাম মানে ওগুলো আর কি পিঠ ছাড়ে না। হয়তো কিছু স্পষ্ট জিনিস
দেখা যায় না, হুম। কিন্তু অনুভূতি হবেই। অনুভূত হয় আর কি। হয়তো দেখা যাচ্ছে ঝড় নাই, অথচ গাছের একটা ডাল ভেঙে তাদের সামনে পড়ে গেল, এই ধরনের কিছু সিচুয়েশন গুলো হয়ে যায় আর কি। অথবা দেখা যাচ্ছে যে মানে পুকুর আছে, বাতাস নাই, অথচ একটা ঢেউ খেলছে, এই ধরনের কিছু জিনিসগুলো পাওয়া যায় আর কি। আপনি জানেন কিনা আমি জানি না, এখানে কি মানে আগের মানে পুরোনো দিনের কোনো বাজে ঘটনা আছে, কিছু ঘটতো এখানে বা ঘটেছিল? যেমন আমরা অনেক সময় শুনি যে এক এক এলাকায় যখন অনেক আগের কালে জমিদাররা যখন রাজ করতো মোটামুটি, তখন অনেক রকম নৃশংসতা তারা প্রজাদের সাথে করতো। হ্যাঁ, তাদের কাছ থেকে খাজনা আদায় না হলে বিভিন্নভাবে তাদেরকে মেরে ফেলতো, পুকুরে ডুবিয়ে মেরে ফেলতো, এমনও ঘটনা আছে। তো এই বাড়ি সম্বন্ধে কি এমন কোনো ঘটনা আপনারা জানতে পেরেছেন কখনো? না, এমন ধরনের কোনো ঘটনাই সেখানে জানা যায়নি, কিন্তু মানে আমিও এটা শুনেছি যে বিভিন্ন হয়তো নৃশংস কোনো ঘটনা থাকলে হয়তো তাদের অশরীরী আত্মা বা এই ধরনের তারা ঘুরে বেড়ায়, কিন্তু সেইখানে এই ধরনের কোনো কিছুই ছিল না। আচ্ছা, কিন্তু মানে সব সময় আমি জানি না তাদের মানে অস্তিত্ব দেখানোর জন্য কিনা বা তাদের জিনিসটাকে ধরে রাখার জন্য কিনা বা পাহারা দেওয়ার জন্য কিনা তারা এখনো সে জায়গায় বিরাজ করে আর কি। মানে হয়তো ভিজিবল না, কিন্তু মানে আনভিজিবল ভাবেই এইভাবে দেখা যায়। আসলে এই ব্যাপারগুলো মোস্ট অফ দ্য টাইম ইনভিজিবল ভাবেই ঘটে। আর মানে এই ক্ষেত্রে বলবো কিছু কিছু ব্যাপার আছে আমরা জানি না। যেমন অনেক সময় দেখা যায় যে এই বাড়িটাতে হয়তো দেখা যাচ্ছে যে যখন রাজা রানী হিসাবে কেউ থাকতো বা জমিদাররা থাকতো, তখন হয়তো তাদের কোনো কাজের লোক ঘরের কোনো একটা জায়গা বেছে নিয়ে লুকিয়ে লুকিয়ে ব্ল্যাক ম্যাজিকটা কোনো কিছু প্র্যাকটিস করেছে। হ্যাঁ, সে হয়তো ব্যাপারটাকে ভেঙে রাখতে পারেনি বা গুছিয়ে রাখতে পারেনি বলে জিনিসটা ছড়িয়ে গেছে, এবং সে যেটাকে ডেকে নিয়ে এসেছে সেটাকে পেছনে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা আবার তার ছিল না, তার আগেই সে ডেকে নিয়ে এসেছে। এমন ঘটনা আমরা অনেক দেখতে পাই। যেমন মিশরে একবার একটা চার্চের মতন পাওয়া গেছিল। চার্চটা দেখা গেছে মানে ওদেরকে কি যেন বলে আর্কিওলজিস্টরা অনেক এক্সপেরিমেন্ট করে পাথরগুলো চেক করে দেখেছে যে প্রায় 350 বা 500 বছর আগে। মজার ব্যাপারটা হয়েছিল এখানে যে আর্কিওলজিস্টরা খুব অবাক হয়েছিল, কারণ ওই সময়টাতে তখনও এই এলাকায় খ্রিস্টান ধর্ম আসেইনি, এবং এই চার্চটা কিন্তু পাওয়া গেছিল মরুভূমির নিচে। অনেকখানি খোদাই করার পরে হঠাৎ করে শক্ত জিনিস টের পাওয়ার পরে দেখা যায় যে গির্জার ওপরে যেই চূড়াটা থাকে সেই চূড়াটা ওরা খুঁজে পায়, গম্বুজটা। এবং তারপরে ওপর থেকে ওরা দড়ি দিয়ে নিচে নামে, এবং নিচে নেমে ভিতরে গিয়ে যেটা দেখতে পায় সেটা ভয়ঙ্কর না হলেও আতঙ্ক সৃষ্টি হওয়ার মতন ছিল। ওখানে প্রত্যেকটা যীশু খ্রিস্টের মূর্তি ছিল উল্টো করে ঝোলানো। দ্যাট মিনস ইট ওয়াজ টোটাল স্যাটানিক ওয়ারশিপ। এখানে টোটালি শয়তানের পূজা করা হতো এবং খুব ভালোভাবেই করা হতো। এখানে মৃত কিছু পশু পাখিও পাওয়া যায়, এবং একটা জায়গাতে প্রচুর পরিমাণে ছোপ 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 কালো কালো অংশ পাওয়া যায়, যেটা দেখেই বোঝা যায়, এবং পরে টেস্ট করে পাওয়া গেছে সেগুলো ছিল ব্লাড, অর্থাৎ সেখানে বলি দেওয়া হতো। এবং কোনো এক সময় কোনো একজন কেউ হয়তো বন্ধ করার চেষ্টা করে, এটা বন্ধ করে, এবং এটা আস্তে আস্তে মরুভূমিতে মিশে যায়। কিন্তু মিশরে তখন যেই আমলের এটা পাওয়া গেছে, আমি ঠিক শিওর না 500 বছর না 1500 বছর, আমি একটু কনফিউজড, বাট যেই আমলের ছিল ওই চার্চটা, সেই আমলে ওখানে খ্রিস্টান ধর্ম এসে পৌঁছায়নি। আচ্ছা, তো এরকম কিছু ব্যাপার আমাদের নিজের অজান্তেই ঘটে। আমরা ধরেই নিই যে বাড়ির মালিক হয়তো করেছে কিছু, কিন্তু অনেক সময় দেখা যায় যে অন্য কেউ এসে ওখানে এই প্র্যাকটিসটা চালিয়েছে তাদের অজান্তে, নিজের জায়গাটাকে সে হয়তো বিপদে ফেলতে চায়নি। যাই হোক, এছাড়া আর কোনো এ ধরনের ইনসিডেন্ট ওখানের? সেই ধরনের কিছু ওখানে জাস্ট এই ধরনের জিনিসগুলি আসলে মূলত হয়। আর এছাড়া আমি দেখা যায় মানে পার্সোনালি এইসব ব্যাপারে একটু ইন্টারেস্টেড হয়ে, যেমন বিভিন্ন জায়গায় রাতে হয়তো ঘুরে টুরে বেড়াই। আচ্ছা, তো আচ্ছা, আপনার মামা তো এই বাড়িতেই থাকে? হ্যাঁ, মামা এখানেই থাকেন আর কি। আপনার মামার সাথে এর চেয়ে ভয়ঙ্কর মানে তার ক্ষতি করার মতন কোনো ঘটনা কখনো ঘটেনি না? সবার কাছেই ওখানে যেটা শুনেছি যে তারা নাকি কখনো মানে ক্ষতি করার ধরনের কোনো কিছুই করেননি, কিন্তু ভয়ঙ্কর মানে ভয় দেখানোর জন্য এমন কিছু তারা করে যে মানে সেই জায়গাটায় থাকা আর কি মুশকিল হয়ে যায়। আচ্ছা, মানে হয়তো যাচ্ছেন, মানে হয়তো কেউ যদি ওখানে মনে করে যাচ্ছে যা হোক আমি ওখানেই থাকবো, এইটা সে করতে পারবে না আর কি। সে যত সাহসী হোক, মানে তার সর্বস্ব দিয়ে যেন সে চেষ্টা করে সে এখানে না থাকুক। আচ্ছা, এই ধরনের একটা ব্যাপার। মানে তারা, আমার যতদূর যেটা মনে হয়েছে যে তারা মনে হয় এখনো তাদের মানে নিজস্ব যে জিনিসটা সেটা তারা এখনো ধরে রাখতে চাচ্ছে, যার জন্য হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ভয় দেখিয়ে চলে আসার একটা ইঙ্গিত, সরে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে।
অলরাইট দেন, আসলেও মানে আজকে যেই ব্যাপারগুলো পার্থর কাছ থেকে শুনলাম, মোর অফ মানে যতটা না ভয়ঙ্কর তার চেয়ে বেশি আতঙ্কময়, যেটা কিনা এখানে শুনে যতটুকু ফিল করা যাবে তার চেয়ে বেশি আমি যদি আমার শ্রোতা বন্ধুদেরকে এখানে নিয়ে আসতে পারতাম আমাদের মতন, তারা বুঝতো কেমন গা ছমছমে পরিবেশটা। যাই হোক, আমরা চেষ্টা করবো ফেসবুকে কিছু ছবি আপলোড করে দেওয়া, সো দ্যাট তারা অন্তত দেখতে পায় যে ব্যাপারটা কিরকম। ফেসবুক পেজে এই ধরনের ঘটনা না হলেও আমরা প্রায় যে ধরনের ঘটনা শুনতে পাই যে অন্য কিছুর রূপে আসা, এই ধরনের কিছু ঘটনা আমরা আজকেও শুনেছি এক ভাইয়ার কাছ থেকে। জুয়েল নামে একজন ওমান থেকে আমাদেরকে এরকমই একটা গল্প লিখে পাঠিয়েছে আমাকে আমার ফ্যান পেজে। তার সাথে যেটা ঘটে সেটা হচ্ছে যে তার ডিউটি হচ্ছে রাতে 12:30-1টা পর্যন্ত। তো সে আসতে আসতে তার বাসা সবাই ঘুমিয়ে যায়। তো তারা একসাথে 4 জন থাকে আর কি, একটা ছোট ঘরে, আর রান্নাঘরটা আলাদা। তো বাসায় এসে সে যখন রান্না করছিল, হঠাৎ করে তার এক বন্ধু উঠে এসে তাকে বলে যে মাছ ভাজি করছিল সে, এটা বলে যে মাছ দে। তো সে খুব অবাক হয়ে যায় যে এভাবে রাত্রেবেলা ঘুম থেকে তোকে উঠারই কথা না, তুই এসে মাছ চাচ্ছিস, আচ্ছা যাই হোক খেতে চাইছিস খা। তো মাছটা দিয়ে সে পেছনে ঘুরে আবার যখন পরের মাছটা উল্টে দেবে, উল্টে দিয়ে পিছনে তাকিয়ে দেখে নাই, ওই ফ্রেন্ডটাও নাই, সেও নাই। সে মোটামুটি আতঙ্কগ্রস্তই হয়, মোটামুটি ভয় পেয়ে সে খাবারটা তাড়াতাড়ি মাছটা পুরোপুরি না ভেজেই আবার রুমে চলে আসে। রুমে চলে এসে দেখে তার ফ্রেন্ডের জায়গায় ঘুমাচ্ছে। আচ্ছা, এন্ড দেয়ার ইজ নো সাইন অফ মুভমেন্ট। আমি এই ঘটনাটা এখন বলার কারণটা হচ্ছে আপনার মামা এখানেই থাকে, এই জায়গাটাতে, এই বাড়িটাতেই থাকে। যদিও এখানে কিছু একটা আছে উনি জানেন। এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর। এই যে জুয়েলকে সেই রাতে তার ওই বন্ধুটার পাশেই ঘুমাতে হয়েছে, এবং সারাটাক্ষণ কিন্তু তার এটাই মনে হয়েছে এখন পর্যন্ত, সে যেভাবে লিখেছে আমাকে ফেসবুকে, যে ভাই এখনো রাত্রে ঘুমানোর সময় আমি হঠাৎ ঘুম ভেঙে এলে পাশে তাকিয়ে দেখি আমার ফ্রেন্ড তো নাকি অন্য কেউ তাকিয়ে আছে আমার দিকে। এই আতঙ্কটা নিয়ে থাকাটা আসলেও ভয়ঙ্কর। যাই হোক, আমাদের সাথে এরকম না ঘটুক, এরকম জায়গায় আমরা না পড়ি, বা পড়লেও আমাদেরকে কেউ জ্বালাতন না করুক, আর যদি করে তাকে অবশ্যই ডরে এসে বলতে হবে তার সাথে কি ঘটেছে, তাই না? ঢাকাতেও আমি দেখেছি ভাই এরকম বেশ কিছু জায়গা আছে যেগুলো মানে হয়তো ক্ষতি করে না, কিন্তু ভয়টা এমন দেখায় যে মানে থাকাটাই অনেক মুশকিল হয়ে যায়। এরকম একটা দেখেছিলাম ওয়্যারলেসে। তো সেটা ওখানে দেখি যে ওটা একটা মেয়েদের হোস্টেল ছিল। তো ওখানের ছোট একটা ঘটনা আমি শেয়ার করি, যেটা আমার ফ্রেন্ড ওখানে থাকে আর কি। তো ওখানে যেটা হয়েছিল সেটা অনেকটা এই ধরনের। তো সেবার ও রুমে একাই ছিল। আচ্ছা, তো রুমে আর কেউ ছিল না। তো পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পুরা দরজা অফ করা ছিল, মানে ক্লোজ করা ছিল, ভেতর থেকেই ক্লোজ করা ছিল। সে জাস্ট রাতে এসে বিছানায় শুয়ে আছে এই ধরনের। পরে যেটা হলো, হঠাৎ করে তার মনে হচ্ছে ওয়াশরুমের কেউ মনে হয় পানির কল যেটা ছেড়ে দিয়েছে, অথচ তার রুমেও কেউ নেই, ওয়াশরুমেও কেউ নেই, কিন্তু হঠাৎ করে কে ছেড়ে দিল বা এই ধরনের। ও হঠাৎ করেই একটু ভয় পেয়ে যায় যে ব্যাপারটা কি ধরনের, এটা কি হলো। তো সে একটু সাহস করে যেই দেখে আসলো কি অবস্থা, দেখলেন যে এখানে কেউ নেই। তো অফ করে দিয়ে সে আবার এসে শুয়েছে, কিন্তু কল ছাড়া ছিল। কলটা অফ করে দিয়ে চলে এসেছে। আচ্ছা, চলে এসছে। তো আসার পরে আবার যখন শুয়েছে আর কি, তখনই আবার কলটা অন হয়ে যায়, মানে আবার পানি পড়তে শুরু করে। তখন ও বেশ একটু ভয় পেয়ে যায়। এরপর যেটা হলো, মানে এটা আসলে ঠিক মানে আমার শুনেই মানে যে অবস্থা। তো হঠাৎ করে তার মনে হচ্ছে কেউ জানি তার পাশে এসে ফার্স্টে বসলো তার বিছানায়, বসার পরে তার পাশে শুলো। সে ডান সাইডে পাশ হয়ে শুয়েছিল। তো মানে সে পিছনে ঘুরে আর দেখার সাহস হচ্ছিল না যে কে, কিভাবে, কারণ এটা ভিতরে থেকে লাগানো। কেউ মানে কেউ নক করলে দেন সে মানে ঢুকবে, কিন্তু কি করে কি হলো এটা সে কিছুই বুঝে উঠতে পারছে না। যাই হোক, পরে অনেক সাহস করে বাম সাইডে হওয়া মাত্র সে দেখে যে তার মতোই একজন তার দিকে তাকিয়ে আছে। ও মাই গড! জাস্ট এটা দেখার পরে মানে সে পুরো ওখানেই থান্ডার্ড হয়ে যায় একদম, যে মানে সে কি বলবে ওখানে, সেটাই সে এখন মানে তখন বুঝে উঠতে পারছিল না। তারপর যেটা হলো সেটা হচ্ছে যে মানে সে তার মানে বুকের উপরে হাত দিয়ে রাখলো, এবং এমন ভাবে রেখেছে তার মনে হচ্ছিল যে দম এখনই তার বন্ধ হয়ে যাবে। সে উঠতেও পারছে না, শ্বাসও নিতে পারছে না। পরে যেটা হলো, সে চিন্তা করছে যে সে মানে এখনই সে মারা যাবে, এমন একটা অবস্থা। অনেক কষ্টে অনেক ইয়ে করে তারপর সে চিন্তা করলো যে আমাকে যে করেই হোক এখান থেকে উঠতে হবে। অনেক সাহস নিয়ে সে উঠলো। ওঠার পরে মানে জাস্ট দরজার দিকে যেতে ধরে যেটা হলো, ভিতর থেকে মানে প্রায় ভেঙে, মানে সিটকিনি যেটা ছিল আর কি লক,
এই লক প্রায় ভেঙে একজন প্রায় ঢুকলো আর কি, মানে তার ফ্রেন্ডই আর কি। জাস্ট ওটা হওয়ার পরেই সবকিছু অফ। কিন্তু সে কেন ভেঙে ঢুকেছিল? মানে সে নক করছে অনেক আগে থেকেই, কিন্তু ভিতরে থেকে কেউ কিছু শুনতে পায়নি, কিছু শুনতেও পাচ্ছে না, ইভেন এও বুঝতে পারছে না যে কি হচ্ছে। মানে সিচুয়েশনটা এমন একটা দাঁড়িয়ে গেছিল যে মানে সে না কিছু করতে পারছে না কিছু বলতে পারছে, ইভেন সে কিছু শুনতেও পাচ্ছিল না। টোটালি একটা ঘোরের মধ্যে দিয়ে সবকিছু চলে গেল। পরে আমি জিজ্ঞেস করলাম যে এটার মানে এরকম আরো অনেকজনের সাথে নাকি এরকম হচ্ছে এবং হয় ওই রুমটাতেই? ঠিক ওই রুম না, টোটাল হোস্টেলটাতে। আচ্ছা, আমি হোস্টেলের এক্সাক্ট ঠিকানা কাউকে বলতে চাই না, অনেকেই আতঙ্কিত হতে পারে। সেটাই মনে হয় এটা হচ্ছে মগবাজার ওয়্যারলেস। তো আমি যেটা পরে জানতে পারলাম যে এরকম হওয়ার মানে কারণটা কি, বা ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞেস করলাম। মানে আমার আবার ওই যে বললাম একটু যাওয়ারই, কিন্তু মেয়েদের হোস্টেল যার জন্য প্রবলেম হয়ে যায়, ওখানে থাকতেও দিবে না বা মানে কোনো অভিজ্ঞতাও নেওয়া যাবে না। তো যেটা শুধু জানতে পারলাম যে সেটা হচ্ছে যে ওখানে যার সাথে এই ঘটনাটা ঘটেছে তার সাথে কি আমরা কথা বলতে পারি না? হ্যাঁ, সেটা বেটার হয়। আমি চেষ্টা করব তাকে যদি আমি ডর টিমের কাছে নিয়ে আসতে পারি। যাই হোক, তো পার্থ, থ্যাংক ইউ ভেরি মাচ অনেকগুলো অসাধারণ ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আরো কখনো যদি এভাবে কোনো সুযোগ হয়, যেহেতু তোমার নিজেরও একটা ইন্টেনশন আছে এই ধরনের ঘটনাগুলো নিয়ে ঘাটানোর, সেহেতু যদি কখনো এরকম কোনো কিছুর মুখোমুখি হও বা মুখোমুখি হতে হয় বা মুখোমুখি হওয়ার পরে হলেও অন্তত আশা করব যে ডট টিমের কাছে খবরটা আসবে। সেটা অবশ্যই আমি চেষ্টা করব। লাস্টে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেই হোস্টেলটার কথা বললাম ওটার এর পূর্বে যেটা ছিল সেটার পিছে কারণটা ছিল মানে ওখানে নাকি এর আগে একটা হাসপাতাল ছিল, হাসপাতালটা ভেঙে পরে এরকম একটা হোস্টেল তৈরি করা হয়েছে। তো যেটা পরবর্তীতে জানা গেল সেখানে হচ্ছে যে অনেক মৃত, অনেক তো লাশ টাশ ছিলই ওখানে। তাই হাসপাতাল হলে তো ওইখানেই অনেকে মারা গেছে। এবং ওখানে নাকি বেশিরভাগ যেটা হতো সেটা হচ্ছে মার্ডার বা এই ধরনের যে মানে অপঘাতে যেগুলো মৃত্যু হয় আর কি, এই ধরনের লাশগুলো ওখানে এনে রাখা হতো, ওখানে স্টোর করা হতো, মানে ওখানে এসে থাকতো। যথাসম্ভব সেখান থেকেই কিছু সৃষ্টি। আচ্ছা, হতে পারে, অনেক সময় এরকম হয়। এই জিনিসটাই মানে জাপানিজরা খুব বেশি মানে, যে একটা আত্মা বা একটা শরীর ততক্ষণ পর্যন্ত পৃথিবী ছাড়তে পারে না যতক্ষণ না পর্যন্ত তার তৃপ্তি বা সে মানে মেটাতে পারছে তার প্রতিশোধের আগুনটা, যেটাকে ইংলিশে আমরা বলি গ্রাজ। এটা নিয়েই মুভিটাও হয়েছে এবং ওটা অনেকেই বলে সত্য ঘটনার উপরে, কিন্তু জাপানিজরা সেটা বলতে চায় না ওই বাড়িটা নাকি আসলেই আছে। এই মুভিটার কথা আগে অনেকবার বলেছি, তখনও অনেকেই ফ্যান পেজে আমার কাছে জানতে চেয়েছে, তাই আজকে আরেকবার বলে দিলাম। মুভিটার নাম হচ্ছে গ্রাজ, GRUDGE। এই মুভিটা সার্চ করলেই পাওয়া যাবে এবং আসলেই মুভিটা যদি বানানো গল্প হয় অসাধারণ। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ পার্থ, দুর্দান্ত ঘটনা শুনলাম। মানে কি বলবো যে এই মানে বৈশাখের গরম আবার ঠান্ডাও আছে, রাতের বেলার বাতাসটা কিন্তু যথেষ্ট ঠান্ডা। এই বাতাসেও একটু ঘেমে গেছি ওনার গল্প শুনতে শুনতে। দোস্ত, আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু সবসময় এরকম দারুণ কিছু স্টোরির জন্যই ঘুরে বেড়াই। রাইট। তো এবং এরকম দারুণ কিছু ভয় আজকে আমি মানে ওনাদের চোখে বলার সময় যে ভয়টা দেখতে পাচ্ছিলাম, এই ভয়টা আমি মিস করেছি অনেকদিন। মানে হয়তো কেউ এত আগের কথা বলে যে স্মৃতিটা ওইভাবে থাকে না, ওই শিহরণটা থাকে না, কিন্তু ওনাদেরকে আমি যেন শিহরিত হতে দেখছিলাম। আর আমার ক্ষেত্রে আরেকটা যে ঘটনা ঘটেছে, অনেক সময় যারা বলে তাদের মধ্যে শিহরণটা দেখলেও আমরা হয়তো সামনাসামনি দেখে ওইভাবে ফিল করতে পারি। রাইট, বাট আজকে এরা যেভাবে বলেছে আমি অন্তত নিজেও ফিল করেছি। I know that. I felt it too, and I'm sure আমাদের লিসনাররা যথেষ্ট ভাবে ফিল করেছে। এবং আমি আরো একটা বিষয় ফিল করছি। কিরে, যাওয়া দরকার? সেটা হচ্ছে যাওয়া দরকার। I get that. কিন্তু কাহিনী হচ্ছে যে আজকে আমাদের শেষ অংশে এসে আর এমন কিছু বলার থাকলো না যে আমরা এখানে কেন এসেছি। আমাদেরকে মনে হয় সেটা পার্থ খুব ভালোভাবেই বলে দিয়েছে। তবে এতটুকু বলতে পারি যাওয়ার আগে যে এখানে এসে আমরা এমন কিছু গল্প শুনেছি, কুমিল্লার যেমন সেই বিখ্যাত খাবারটি রয়েছে, আজকে ডরে আমরা এরকমই কিছু মনে রাখার মতো ঘটনা শুনেছি। সেটা পেয়ে গেছি, আর সবসময় যেটা সন্ধানে ঘুরি আর কি। সো আলটিমেটলি আবারও ওই বাড়িটার দিকে তাকিয়ে আমার বলতেই হচ্ছে, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। ডর মানে ভয়। 36তম পর্ব আমরা শেষ করছি। আমরা ডর শেষ করেই ইদানিং যে কথাটি বলি, ডরে খুব বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে। ডর খুব শীঘ্রই বদলে যাবে, ভয়ের জায়গাটি আরো বেশি রোমাঞ্চকর
ভয়ের জায়গাটি আরো বেশি রগে, ভয়ের জায়গাটি আরো বেশি ভয়ানক হয়ে আপনার কাছে আসছে খুব শীঘ্রই। আরজি কিবরিয়াকে আপনি পাবেন নতুন ভাবে, নতুন উপায়ে, ডরে। সঙ্গে থাকছে আমার টিম মেম্বাররা সুমন, রেহান আগের মতোই এবং সাউন্ড এলোবান। প্রিয় শ্রোতা, অপেক্ষায় থাকুন। যাবার সময় একটি কথাই বলি, আপনার কাছে যা অবিশ্বাস্য তা অন্যের কাছে বিশ্বাস্য হতেই পারে। আপনি যা বিশ্বাস করেন তা যেমন অন্যের কাছে জোর করে চাপিয়ে দেয়া যায় না, ঠিক একইভাবে আপনি যা অবিশ্বাস করেন সেই অবিশ্বাসের জায়গাটিও জোর করে অন্যের কাছে চাপিয়ে দেবার চেষ্টা করবেন না। আমাদের ডরে যেসব ঘটনা ঘটে যায় তা কারো কারো জীবনে বিশ্বাস্য। সেই জায়গাটি থেকে আমরা আপনাদের সামনে বিষয়গুলোকে উপস্থাপন করি। আপনার জীবনে এমন ঘটনা না ঘটুক সেটার জন্য আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে। অনেক 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 বেশি ভালো থাকুন। শুভকামনায় ডরের 36তম পর্ব থেকে শুভরাত্রি, ডরের 37তম পর্বের আমন্ত্রণ জানিয়ে।